ঘটনাটি যেন নিস্তব্ধ সুরে ফিসফিস করে রহস্যের পূর্বাভাসের বাতাস বহন করেছিল সেদিন। কোনো গল্পের মতো এই ঘটনাটি নিছক কোনো কল্পনার চিত্র নয়, বরং এমন এক সময়ের বর্ণনা যা সাধারণের সীমানাকে অতিক্রম করে। আমার বন্ধু সাকিব, তার দাদা, এই করুণ ঘটনার একজন সাক্ষী। সাকিবের দাদা 4 বছর আগে সাকিবকে এই ঘটনাটি বলেছিলেন। সাকিব সেদিন তার দাদার দেখা এক অজানা ছায়া উন্মোচনের যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নিয়েছিল। এখন ভাবুন যে এই ঘটনাটি ভূত.com যাওয়ার পথ খুঁজে পাচ্ছে তাদের জন্য যাদের অতি প্রাকৃতের প্রতি অতৃপ্ত ক্ষুধা রয়েছে। ঘটনাটি সাকিব তার দাদার ভাষাতেই বলেছিল আমাকে। আমি ঘটনাটি নিজের মতো পরিমার্জিত করে আপনাদের নিকট উপস্থাপন করছি। বলছে সাকিব তার দাদার ভাষায়। অধ্যায় 1, সাহায্যের জন্য করুণ কান্না। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 43 বছর আগে। কি বলবো, এই ঘটনা এখনো আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। অমানবিক চিৎকার যখন শুরু হয় তখন প্রায় মধ্যরাত। রহমান হুজুর ঘুম থেকে জেগে উঠলেন। ওনার বাড়ি ছিল মানিকগঞ্জ জেলার কোনো এক গ্রামে। বাড়ি থেকে একটু দূরে ভেসে আসা এক আর্তচিৎকারে সেই রাতে ওনার ঘুম ভেঙে যায়। উনি ওনার তসবিহ আর টুপিটা হাতে করে বাইরে ছুটে গেলেন। রাতের ঠান্ডা বাতাস তার শরীরে যেন ঠান্ডার কামড় বসিয়ে দিচ্ছিল। হুজুর যতই কাছে যাচ্ছিলেন ততই কান্নার আওয়াজ আরও বেড়ে যেতে লাগলো। গ্রামের নদীর তীরে অবস্থিত সাধারণত আর 5টা ঘরের মতো সেখানেও ছিল একটি মাটির ঘর। দূর থেকে দেখা যায় আলো জ্বলছে ঘরের ভেতর। টিনের চালের ফাঁক ফোঁকড় ভেদ করে মোমবাতির তীব্র আলো ঠিকরে বের হচ্ছিল। হুজুর একটু সামনে এগোলেন। জানালা দিয়ে ভেতরে উঁকি মেরে দেখেন এবং ভয়ে আতঙ্কিত একটি পরিবারকে দেখতে পান। মেঝেতে হিংস্র চেহারা আর তীক্ষ্ণ চোখের খুব অল্প বয়সী একটি মেয়ে শুয়ে আছে, আর বাড়ির বাকি সদস্যরা শক্ত করে ঘিরে ধরেছে তাকে। তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছে। এমত অবস্থায় রহমান হুজুর দরজায় টোকা দিলেন। মেয়ের বাবা আব্দুর রশিদ সাহেব দরজা খুলতেই রহমান হুজুর ঘরে ঢুকে চিৎকার করলেন, ফিরে যা, জাহান্নামের শয়তান, এই মাসুম বাচ্চাটিকে এক্ষুনি ছেড়ে দে। এই কথা বলে হুজুর কুরআন থেকে তার জানা বিভিন্ন আয়াত পাঠ করতে লাগলেন। আয়াতের দোহাই দিয়ে হুজুর শয়তানকে চলে যাবার নির্দেশ দিলে মেয়েটির কণ্ঠস্বর ও নড়াচড়া কিছুটা ধীর হয়ে গেল, যদিও ভয় এখনো বাড়ির সকলের মস্তিষ্কে বাসা বেঁধে রয়েছে। তার বাবা আব্দুর রশিদ সেখানে হুজুরকে দেখে দরজা ছেড়ে হতাশায় মগ্ন হয়ে হুজুরের দিকে ছুটে গেলেন। হুজুর, দয়া করে আমার রিমাকে সাহায্য করুন। কোন এক শয়তান তার শরীর কবজা করেছে। আমরা জানি না কি করব, আমরা এই অবস্থায় কি করব কিচ্ছু বুঝতে পারছি না। সে অনুনয় করে। হুজুর শান্তভাবে মাথা নাড়লেন আর রিমাকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে পরিষ্কার পোশাক পরিয়ে অজু করিয়ে পবিত্র করে রাখলেন। এও বললেন যে কোন সালিম এই মাসুম বাচ্চাটিকে কষ্ট দিচ্ছে, আমি দেখব। কিছুক্ষণ পর হুজুর রিমার ঘরে প্রবেশ করলেন। ভেতরে ঢুকেই উনি রিমাকে প্রচন্ড জোরে কাঁপতে দেখলেন। এখনো তার চোখ তীক্ষ্ণ, খোলা। তার চোখের এই তীক্ষ্ণতা দেখতে এমন ছিল যে এই চাউনি এই পৃথিবীর কোনো মানুষের নয়। তার মুখ বন্ধ, তবুও তার চোয়াল থেকে কেমন যেন গমগমে একটা আওয়াজ বের হচ্ছে। হঠাৎ অস্বাভাবিক চিৎকার দিয়ে সে বলল, পাঠানো হয়েছে। উপস্থিত তার পরিবারের সকলের মেরুদণ্ডের নিচে কাঁপুনি দিয়ে উঠল। হুজুর জিজ্ঞেস করলেন রিমার বাবাকে যে আসলে তার কি হয়েছে। উনি বললেন, হঠাৎ করে ঘন্টা কয়েক ধরে রিমার এমন অবস্থা, মিনিটে মিনিটে আরো খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে। কিছুক্ষণ ধরেই সে অস্বাভাবিক আচরণ করছিল। প্রথমে সে নানান ধরনের অদ্ভুত দুঃস্বপ্নের কথা বলতো আমাদের, তারপর নানান ধরনের উল্টাপাল্টা আগা মাথা ছাড়া কথা বলতে শুরু করে। আস্তে আস্তে সে রাতে ঘুমানো বন্ধ করে দিয়েছিল একেবারেই। না ঘুমিয়ে ঘুমিয়ে চোখ দুটো দেখতে কেমন যেন শয়তানের মতো হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। দিন রাত নাকি সে কারোর জন্য অপেক্ষা করতো আর বলতো, 12 জন, মাত্র 12 জন। কারা 12 জন, কি বা তাদের পরিচয়, কিছুই আমরা জানি না। রাত বিরেতে চিৎকার চেঁচামেচি করা থেকে শুরু করে নানাবিধভাবে পরিবারের সবাইকে আক্রমণ করা, আরো কত কিছু করে সে বলতো এগুলো নাকি একটা পরীক্ষা। 12 জনের জান কবজ করে কেউ একজন আসবে, কিন্তু কে সেটা জিজ্ঞেস করলে রাগী গলায় হেসে ফিস ফিস করে বলতো,
আমার মনে হয় কোনো শয়তান তাকে বশ করেছে। আপনি ওকে বাঁচান, ও আমার খুবই আদরের মেয়ে। বাঁচান মেয়েটাকে হুজুর, চাপা গলায় বললেন রশিদ সাহেব। হুজুর রশিদ সাহেবের কাঁধে আশ্বাস দিয়ে হাত রাখলেন আর রিমার মাথার কাছে ঘেঁষে বসলেন। হুজুর রিমার চুলে আলতো করে হাত বুলিয়ে দিলেন আর বললেন, মাথা ঠান্ডা করো মা, কোনো ভয় বা কোনো প্রকার ক্ষতি নেই। রিমা রাগে গজগজ করতে করতে বলল, হুজুর এখন তোর কাছে আসবে। হুজুর রিমাকে বলল, কে আসবে? হে শয়তান, তুই অপবিত্র, এই পবিত্র শরীরে এটা কি অভিশাপ দিয়েছিস তুই? যতই নিষ্পাপ হবার ভান ধরিস না কেন, তুই শয়তান, তোর নিকৃষ্ট স্বভাব প্রকাশ কর। হুজুরের কথায় রিমার কোনো ভ্রুক্ষেপ হল না। রিমার মুখ তার অস্বাভাবিক গতিবিধি অব্যাহত রেখেছে। কিছুক্ষণ পর হঠাৎ ভারী এক কণ্ঠস্বর উত্থিত হয় রিমার মুখ দিয়ে, যা আসলে তার নয়। বোকা হুজুর, তুই আমাকে হারাতে পারবি না। আমি জুলকারনাইন, আমি মালিক। আজ রাতে এই মেয়েটিকে আমার ইচ্ছে মতো কষ্ট দিয়ে মারব। হুজুর কোরআনের আয়াত উচ্চারণ করে শয়তানকে সাবধান করে বললেন যে তার খেলা এখানেই শেষ। উনি মেয়েটির শরীর ছেড়ে দিতে বললেন শয়তানকে, অন্যথায় আল্লাহর আয়াতের ক্রোধের মুখোমুখি হবার জন্য প্রস্তুত হতে বললেন। হুজুরের সতর্ক বার্তা শুনে শয়তান ঠাট্টা করে হেসে উঠল। খুব ভালো। এই কথা বলে শয়তান জানালো সে আপাতত চলে যাবে, তবে সকলকে জেনে রাখতে বলল যে সে দাবি করছে যে তার মুনিব শয়তানের জন্য এই গ্রামের 12টি আত্মাকে তুলে নিয়ে যাবে। হুজুর যেন পারলে তাদের সবাইকে বাঁচিয়ে দেন। এই কথা বলার সাথে সাথেই রিমার শরীর হিংস্রভাবে কাঁপতে শুরু করে এবং আস্তে আস্তে স্থির হয়ে যায়। জ্ঞান ফিরলে রিমার আচরণ পরীক্ষা করে হুজুর স্বস্তির নিঃশ্বাস ফেললেন আর জানালেন যে রিমা এখন স্বাভাবিক অবস্থায় আছে। রিমা আবার ঘুমিয়ে গেল। রশিদ সাহেব তার ঘুমন্ত মেয়েকে কৃতজ্ঞ চিত্তে কোলে তুলে নিয়ে হুজুরকে ধন্যবাদ জানালেন। আল্লাহ তাআলার রহমতে রিমা এখন শান্তিতে আছে। কিন্তু এই দুষ্টু জুলকারনাইন সে কে এবং কি বা তার অন্ধকার ভবিষ্যৎবাণী? হুজুর রশিদ সাহেবকে জানালেন যে আমাদের সময় নষ্ট করা উচিত নয়। আমাদের অবশ্যই অন্য গ্রামবাসীদের পরীক্ষা করতে হবে আর নিশ্চিত হতে হবে যে অন্য কেউ পজেসড হয়েছে কিনা। আরও কেউ কেউ এই শয়তানের শিকার হওয়ার আগে এই শয়তানকে থামাতে হবে বলে জানালেন তিনি। উনি বুঝতে পারছিলেন যে এটা কোনো সাধারণ পজিশন কেস নয়, বরং এটি একটি সম্মিলিত ষড়যন্ত্র, একটা অশুভ ষড়যন্ত্রের আভাস পাচ্ছিলেন রহমান হুজুর। পরের দিন সকালে হুজুর রশিদ সাহেবকে নিয়ে বের হন। গ্রামের কোনো মানুষের মধ্যে উদ্ভট কোনো আচরণ দেখা গেছে কিনা সেই পরীক্ষা তিনি করছিলেন। রিমার মতো কেউ হুমকি পেয়েছে কিনা বা কোনো দুঃস্বপ্ন দেখেছে কিনা জানতে শুরু করলেন। এছাড়াও গ্রামে কেউ হারিয়ে গেছে কিনা সে বিষয়টিও দেখতে লাগলেন। গ্রামের এক গরিব পরিবার, গৃহস্থ বাড়ি, মাঝবয়সী হাশেম মিয়ার বাড়ি। খুব ছোট একটা পারিবারিক খামার ছিল তাদের। ওনাদের পরিবারের খামারে পৌঁছে হুজুর তাদের দেখতে পান 18 বছরের ছেলে মাসুদ খুঁড়িয়ে খুঁড়িয়ে কাজ করছে। তার চোখ ফাঁকা এবং প্রাণহীন, ঠিক রিমার মতো। হুজুর মাসুদকে ডেকে বললেন, মাসুদ শুনতে পাচ্ছ? মাসুদ হুজুরের কথার কোনো সাড়া দেয়নি, বরং সে তার কাজ অব্যাহত রেখেছে। হঠাৎ দ্রুত গতিতে তার অসহায় বাবা মা হুজুরের সামনে এলেন আর জানালেন 3 ছেলের মাঝে মাসুদই এমন বাজে অবস্থায় রয়েছে। 3 দিন ধরে তার এই অবস্থা। খাওয়া কাজ সব করলেও মনে হয় সে যেন এখানে উপস্থিত নেই। এটা নাকি তার মাসুদ হতেই পারে না। কোনো কিছু যেন মাসুদকে নিয়ন্ত্রণ করছে। অশ্রুসিক্ত স্বরে মাসুদের মা কথাগুলো বললেন। হুজুর মাসুদকে ঘরে নিয়ে গিয়ে কবজিতে 2টি আঙুল রাখলেন আর তার গায়ে অস্বাভাবিক ঠান্ডা অনুভব করলেন। তার চামড়া যেন ঢিলে হয়ে গেছে। উনি মাসুদকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করলেন। সূর্যাস্তের মধ্যে তিনি আরও 9 জন গ্রামবাসীর অবস্থা দেখলেন ও পরীক্ষা করছিলেন। রিমা ও মাসুদের মতো কিছু উপসর্গ, যেমন ফ্যাকাশে খালি দৃষ্টি, অস্বাভাবিক নড়াচড়া, বরফের মতো ঠান্ডা শরীর, এই রহস্যগুলো হুজুরকে অনেক বেশি পরিমাণে মানসিক চাপে রেখেছিল। জুলকারনাইনের ভয়ানক ভবিষ্যৎবাণী আসলে সত্যি না মিথ্যা সেটা জানার জন্য উনি মরিয়া হয়ে গিয়েছিলেন। এসব ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে হুজুর রাত্রি যাপনের জন্য তার বাসায় ফিরে আসেন। বাসায় ফিরে নামাজ আদায় করলেন এবং চিন্তা করতে লাগলেন। উনি বাইরে চাঁদের দিকে তাকাচ্ছিলেন। উনি দেখলেন চাঁদ ওঠার সাথে সাথে ওনার গ্রামটা যেন এক কালো অন্ধকারে ঢেকে যাচ্ছে। গ্রামের প্রায় সব বাসার জানালায় অনিয়মিতভাবে হ্যারিকেন জ্বলছিল।
রাতের এই অন্ধকার যেন গ্রামটাকে আতঙ্কগ্রস্ত করে ফেলেছিল। হুজুর জানতেন যে যুদ্ধে তিনি জড়াচ্ছেন সেই যুদ্ধ তার সাহস এবং ভয় উভয়কেই পরীক্ষা করবে। যুদ্ধের আগেই কোনো মতে সম্ভাব্য কোনো সমাধান খুঁজতে মরিয়া হয়ে যাচ্ছিলেন হুজুর। সাধারণ রোকাইয়ার বাইরে গিয়েও উনি এই শয়তানি শক্তির সাথে যুদ্ধ করতে রাজি। গ্রামের অনেকেই বর্তমানে অনেক ভয়ে জীবনযাপন করছে। গ্রামের রক্ষক হিসেবে মেনে নিয়েছে গ্রামবাসী হুজুরকে। ওনাকে কিছু একটা করতেই হবে। সাহস নিয়ে এগিয়ে যাবার প্রয়াস করলেন হুজুর। এই লড়াই গ্রাম ও মানুষকে বাঁচাবার লড়াই, এই লড়াই শয়তানকে পরাজিত করার লড়াই। আগামী দিন হুজুরের আসল কাজ শুরু হবে, আর আল্লাহর কাছে সেই কাজের জন্য হুজুর রহমতের ভিক্ষা চেয়ে ঘুমিয়ে পড়লেন। অধ্যায় 2, শয়তানের মুখোশ উন্মোচন। সেদিন গ্রামের ওপর আবার রাত নামলো, আর সাথে রাত নামলো আব্দুর রশিদ সাহেবের পরিবারের ওপর। আব্দুর রশিদ সাহেবের মেজ ছেলে অর্থাৎ আমি সেদিন রাতে হুজুরের বাসায় উপস্থিত হই রিমার জন্য। রিমাকে আবার শয়তান বন্দী করেছে। রিমার বাড়িতে যেন কবরস্থানের নীরবতা। হুজুরকে দেখে আব্দুর রশিদ সাহেব তাকে ভেতরে নিয়ে স্বাগত জানালেন। উনি জানালেন রিমা সুস্থ নেই, শয়তান এবার আরও শক্তিশালী হয়ে ফিরেছে। হুজুরের কাছে নিজের মেয়ের জীবন বাঁচাবার জন্য চেষ্টা করার প্রবল আশা ব্যক্ত করলেন রশিদ সাহেব। তিনি অনেক অনুনয় বিনয় করে হুজুরকে কথাগুলো বলছিলেন। হুজুর ইনশাল্লাহ বলে রিমার ঘরে গিয়ে দেখলেন আবছা বাতির আলোয় রিমা মেঝেতে কাতরাচ্ছে। তার ঠোঁট যেন ফেটে চৌচির হয়ে গেছে, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, আর অস্বাভাবিক শব্দ তার গলা দিয়ে বের হচ্ছে। রিমা হুজুরের দিকে চোখ ফিরিয়ে তাকালে হুজুর নিজেকে স্থির করে আয়াত পড়তে লাগলেন, যেই আয়াতে আল্লাহর নাম ধ্বনিত হলো বাতাসে। হ্যারিকেনের শিখা এখনো রিমার ঝাঁকুনিতে চেহারাকে হুজুরের সামনে প্রশমিত করছে। একটি বিদ্রুপের হাসি দিয়ে রিমা বলল, আপনি কি আমাকে এই তুচ্ছ মনে করেছেন? ভাবছেন আপনার এই দোয়া আমাকে আটকাতে পারবে? হুজুর বললেন, চুপ কর। এরপর হুজুর জুলকার নাইনকে তার ক্ষমতা ও ক্ষমতার উৎস প্রকাশ করতে বললেন। শয়তান জানালো যে সে তার ক্ষমতা প্রকাশ করলে এই মেয়ের কষ্ট হুজুর দেখতে পারবে কিনা। এই বলে জুলকার নাইন রিমার উপর সম্পূর্ণভাবে ভর করে। রিমা কষ্টে কাতরাতে কাতরাতে বলে, এই বাড়িতে একটি তাবিজ স্থাপন করা হয়েছিল জুলকার নাইনের পা এই গ্রামে রাখার জন্য। ধ্বংস করে দেবে সে সবকিছু, আর তাদেরকে যে আটকাতে আসবে তাকেও। হুজুর বাড়ির ভেতর তাবিজ খুঁজতে লাগলেন। হুজুর অনুসন্ধান করে একটি পুরাতন স্লেট খুঁজে পেলেন, একটি দেয়ালের পেছনে, যেখানে নানান ভাষায় অনেক কিছু লেখা, কিছু চিত্র অঙ্কন করা। হুজুরের হাতে সেই স্লেট দেখে রিমা এক অপ্রত্যাশিত চিৎকার দেয় আর স্তব্ধ হয়ে পড়ে। প্রচণ্ড কষ্টে সে অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। রশিদ সাহেব তার মেয়েকে স্বস্তিতে কোলে তুলে নিলেন আর হুজুরকে পরীক্ষা করে দেখতে বললেন। হুজুর পরীক্ষা করলেন এবং তাবিজের উৎস খুঁজতে লাগলেন। হুজুর ভাবেন 12টি পজেশন কেসের কথা বলেছিল জুলকার নাইন, যার মাঝে খুঁজে পাওয়া গেছে 11টি। রিমা, মাসুদ ও আরো 9 জন। তাহলে শেষেরটা কোথায়? হুজুর গম্ভীরভাবে জিজ্ঞেস করলেন। জুলকার নাইন শয়তানি হাসি দিয়ে হুজুরের দিকে না সূচক মাথা নাড়ল আর রিমাকে নিয়ে কটূক্তি করল। হুজুর জানতেন যে আসল কাহিনী উদ্ঘাটনের জন্য জুলকার নাইনকে আরো জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল, কিন্তু হুজুর জানতেন যে জুলকার নাইনের বাকি পরিকল্পনাগুলো আরো নিষ্ঠুর হতে পারে। তিনি আব্দুলকে বললেন রিমাকে পাহারা দেবার জন্য এবং বাকি একজনকে খুঁজে বের করার জন্য রওনা হলেন, এই আশায় যে শেষ ব্যক্তির সাথে কথা বললে হয়তো উনি গুরুত্বপূর্ণ কোনো ক্লু খুঁজে পেতে পারেন। উনি গ্রামের রাস্তায় চলতে লাগলেন। গ্রামের এক বাড়ির সামনে গিয়ে হোঁচট খেয়ে পড়েন। কোনো এক অদৃশ্য শক্তি ওনার কানে কানে বলে, এখানে। হুজুর মনের ভুল ভেবে উঠে গেলেন আর দেখলেন বাড়ির বাইরে মজিদ আর আয়েশা নামক দম্পতি ঝগড়া করছে। মজিদ তার বড় ছেলে মশিউরকে মারছিল। মশিউর হলো বাকি 9 জনের একজন। এখানে বলে রাখা ভালো যে 12 জনের মাঝে সবার কথা আমার মনে নেই। যাদের কথা মনে আছে শুধু তাদের কথাই বলছি। হুজুর মশিউরের চেহারা দেখে থমকে যান। রিমা ও মাসুদের মতো একই চোখ ও চলাফেরা তার। ছেলেটার বাবা তাকে মারছে, তবুও ছেলেটার কোনো ভ্রুক্ষেপ নেই। হুজুর মজিদ সাহেবকে ধমক দিয়ে থামিয়ে দিলেন। মশিউর হুজুরকে দেখে বলল, রহমান, তোর কাজের প্রশংসা না করে পারছি না, তুই আবারও এখানে চলে এলি? মশিউরের কাছে এসে শান্তভাবে হুজুর বললেন, হ্যাঁ, তোর পরিকল্পনা আমাকে বল, আজাব কমে যাবে। মশিউরের নড়াচড়া থেমে গেল হুজুরের চ্যালেঞ্জের কথা শুনে। সে তার নাম বাবিল এবং তার আরেক নাম মৃত্যু। মশিউর স্বাভাবিক কণ্ঠস্বর অস্বাভাবিক করে কথাগুলো বলল। হুজুর বাবিলকে জিজ্ঞাসা করলেন,
করলেন সে কেন এই নিরপরাধ মানুষদের কষ্ট দিচ্ছে। বাবিল জানায় তাদের মালিক শয়তান দুনিয়াতে চরম বিশৃঙ্খলা সৃষ্টিকারী, মানুষের কষ্ট তাকে আনন্দ দেয়। মশিউর দাঁতে দাঁত লাগিয়ে কটকট করে হাসছিল। হুজুর এবার রাগে দুঃখে বাবিলের ওপর আল্লাহর কালামের আয়াত পড়ে আজাব ডেকে আনলেন আর বললেন এই ছেলেটির সাথে সাথে বাবিলের খেলা আজ রাতেই শেষ করবেন উনি। মশিউর ঘুমিয়ে পড়ার আগে আরও একবার কুৎসিতভাবে হাসল অভিব্যক্তিহীন মুখোশে। হুজুর আবার চলতে লাগলেন। গ্রামে যেতে যেতে হুজুর আবারও এক ভয়ঙ্কর শয়তানের সম্মুখীন হলেন। হুজুরকে যেন কেউ গাইড করে নিয়ে যাচ্ছে প্রতিটি আক্রান্ত ব্যক্তির কাছে। হয়তো সেই শয়তান যার পরিকল্পনার কথা এখনো জানা যায়নি। হুজুর দেখলেন একজন অল্প বয়সী নববধূ অশ্লীলভাবে চিৎকার করার জন্য চেষ্টা করছে এবং দৌড়ে একটি বাচ্চার সামনে গিয়ে তার ক্ষতি করার চেষ্টা করছিল। হঠাৎ সে হুজুরের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিয়ে বলল, বাহ রহমান, তুই এসেছিস তাহলে। এই বলে সে কুর্নিশ করে কাকে যেন অভ্যর্থনা জানায়। হুজুর জিজ্ঞাসা করে সে কাকে অভ্যর্থনা জানালো। মহিলাটি জানায় সে তাকে অভ্যর্থনা জানালো যিনি রহমান হুজুরকে এখানে নিয়ে এসেছে। হুজুর বুঝলেন উনি চারিদিক থেকে শয়তানের জালে জড়িয়ে যাচ্ছেন। যে সব শয়তানের সাথে হুজুরের দেখা হয়েছে তারা প্রত্যেকেই কিছু রহস্যজনক ক্লু দিয়েছিল। প্রতিটি মানুষের ভেতর গিয়ে তারা যখন মানুষকে দুর্বল করছে তখন তাদের মাস্টারও নাকি আরো শক্তিশালী হয়ে উঠছে। সে আরো বলে যখন 12টি মোমবাতি নিভে যাবে আমাদের মালিক অবতার এই পৃথিবীতে হাঁটবে। হুজুর 12 নম্বর ভিকটিমের কথা জানতে চাইলে সে জানায় সর্বশেষ ভিকটিমের পরিচয় সে দেবে না। রাত নামে ক্লান্ত স্থির হয়ে হুজুর রিমার কাছে ফিরে আসেন। রশিদ সাহেব তাকে জানালেন যে শয়তান দুর্বল হয়েছে, কিন্তু সে বলেছে তার কাজ হচ্ছে গুমরাহ আর বিলম্ব করা। তার কাজ নাকি প্ল্যান মতোই এগিয়ে যাচ্ছে। হুজুর চুপ করে তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে চিন্তা করছিলেন। তখন রশিদ সাহেবের বাসার দরজায় কড়াঘাতের শব্দ হলো। গ্রামের গোরখোদক সিদ্দিক দৌড়ে দরজার ভেতরে চলে গেল আর হুজুরকে বলল, হুজুর তাড়াতাড়ি আসুন, দাফনের সময় ভয়ঙ্কর কিছু ঘটেছে। হুজুর ও রশিদ একসাথে একটা গলিতে ঢুকে সিদ্দিককে অনুসরণ করতে লাগলেন। কবরস্থানে পৌঁছে তারা ভয়ে থমকে গেলেন। চাঁদের আলোতে দেখা গেল সদ্য খনন করা একটা কবরে একটি কঙ্কাল শুয়ে আছে। কিন্তু এ কিভাবে সম্ভব? হুজুর কিছুটা মুষড়ে পড়লেন। এই ভেবেছে উনি কি করবেন। অধ্যায় 3, রুকাইয়া যুদ্ধ। লাশ পচা দুর্গন্ধ হুজুরের নাকে এসে ঢুকে গেল। ভয়ঙ্কর মাটি এমনভাবে দুপাশে সরে যাচ্ছিল যেন বড় কোনো কীট তার ভেতর থেকে বের হয়ে আসবে এখনই। হঠাৎ এক অপরিচিত লোক কোথা থেকে যেন দৌড়ে এসে সেই কবরে শুয়ে পড়ে। সেই ব্যক্তিটি কবরে থাকা কঙ্কালের হাত ধরে টেনে বের করে আনলো। হাড়গুলি খুলে খুলে পড়ছিল কঙ্কালের শরীর থেকে। ক্ষুধার্তের মতো সেই লোক হুজুরের দিকে তাকিয়েছিল শয়তানি চেহারায়। অপরিচিত লোকটি কঙ্কালটি দেখিয়ে বলল, সুন্দর না? আমি এই কঙ্কালের শরীরে প্রবেশ করে আপনাদের মাঝে চলতে চাই আর একবার। লোকটার কণ্ঠটা কেমন যেন। হুজুর আল্লাহর নাম নিয়ে শয়তানের ভুল ধরিয়ে দিয়ে বললেন, মৃত ব্যক্তি এই দুনিয়াতে আর কখনো হাঁটতে পারে না। এই বলে হুজুর শয়তানকে সেই অপরিচিত ব্যক্তিটিকে মুক্ত করে দিতে বললেন। মৃতদেহটি মাথা কুঁচকে যাচ্ছিল আর ঘাড়গুলো ভয়ঙ্করভাবে ফেটে যাচ্ছিল এবং সে বলল, আমি জুনাস। এই ব্যক্তি একটি অপবিত্র কালো জাদু করে আমাকে ডেকেছিল আর আমি তার ডাক মঞ্জুর করেছি। হুজুর চিৎকার দিয়ে বললেন, মিথ্যুক শয়তান, কোনো জীবন্ত ব্যক্তি এমন ভয়াবহতা কামনা করে না। এই মৃত কঙ্কাল ও এই ব্যক্তিকে ছেড়ে দে। খুব ভালো। জুনাস যাওয়ার আগে বলে যায় যে এত রাতে আরো বেশি খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে তাকে শীঘ্রই। হুজুর বুঝলেন উনি আরো একজন শয়তানের হাত থেকে আরেকজনকে মুক্ত করলেন। এরপর হুজুর রশিদ সাহেবকে দিয়ে সেই অপরিচিত ব্যক্তিটিকে তার বাড়িতে পাঠিয়ে দিলেন। এরপর ক্লান্ত ও স্থির হয়ে হুজুর বিশ্রামের জন্য বাড়ি ফিরে এলেন আর ভাবছিলেন কি করা যায়। উনি জানেন যে আস্তে আস্তে প্রতিটি নতুন রাত নতুন সব আতঙ্ক নিয়ে উপস্থিত হচ্ছে সবার মাঝে। উনি বাইরে তাকালেন, আকাশে চাঁদ উঠেছে। চাঁদের ফ্যাকাশে আলোতে হুজুর তার ঘরের দরজায় নখের আঁচড় অনুভব করলেন। উনি উঠে গিয়ে দরজা খুলে দেখেন গ্রামের মধ্যবয়স্ক যুবক বাঁধন তার দরজার সামনে 2 হাত বুকের কাছে নিয়ে কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ সম্পূর্ণ খোলা। আমাকে ভেতরে ঢুকতে দে। তার মুখ খুবই বিদঘুটে, গলার আওয়াজগুলো কেমন ভাবে যেন বের হচ্ছিল।
হুজুর কিছুটা বিচলিত হয়ে জিজ্ঞেস করলেন সে কি চায়। বাঁধন জানায় সে এখন হুজুরের সঙ্গ চায়। এই কথা শুনে হুজুর ভয়ে পিছু হটেন আর টেবিল থেকে পড়া পানি ছিটিয়ে দিলেন বাঁধনের ওপর। পানি গায়ে লাগার পর হুজুর তাকে ধাক্কা দিয়ে দরজার বাইরে বের করে দেন আর দরজা বন্ধ করে দেন। দরজার বাইরে থেকে হিংস্র প্রাণীর গর্জন ভেসে আসছিল। দরজার তালা দিয়ে হুজুর বিচলিতভাবে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। বহু কষ্টে ওই রাতটা তিনি পার করলেন। ফজরের আজান দিলে উনি নামাজ পড়লেন আর ভাবলেন সত্যিকারের যুদ্ধ আস্তে আস্তে শুরু হতে যাচ্ছে। সূর্যের আলো ফোঁটার সাথে সাথে হুজুর ঘর থেকে বেরিয়ে পজেসড কেসের ভিকটিমদের বাড়িতে বাড়িতে উপস্থিত হলেন এই আশায় যে নতুন কোনো ক্লু পাওয়া যাবে। কিন্তু কেউ তাকে কোনো তথ্য দিতে পারল না। সবার একই কথা, সেই সময় যা হয়েছিল কিছুই তাদের মনে নেই। তাদের এমন মনে হয়েছে যে তারা গভীর ঘুমে আছে। এরপর হুজুর গতরাতে ওনার বাসায় আসা বাঁধন বাড়িতে উপস্থিত হন। উনি দেখলেন বাঁধনকে ঘরের ভেতরে আটকে রাখা হয়েছে আর তাকে আটকে রেখে তার পরিবারের লোকজন সবাই কাঁদছে। বাঁধন হুজুরকে দেখে জিজ্ঞাসা করে কাল রাতে হুজুরের কেমন ভয় লেগেছিল। হুজুর বাঁধনের ঘরে ঢুকে বাঁধনের রুকাইয়া করে বাঁধনকে সুস্থ করে দেন। হুজুরের মনে হলো শয়তানগুলো যেন নিজ ইচ্ছায় সবার দেহ ত্যাগ করে চলে যাচ্ছে। কিন্তু কেন? ওদের আসল প্ল্যান কি? কোনোভাবেই তিনি ধরতে পারছিলেন না। হুজুর নিজ মনে হেঁটে বাড়ি ফিরছিলেন। এমন সময়ে একটি বাড়ির জানালা থেকে কেউ একজন মেয়েলি কণ্ঠে হুজুরকে ফিসফিস করে বলে, রহমান, এদিকে আয়। মেয়েটিকে হুজুর চিনতে পারলেন, তার নাম সালমা। হুজুর সালমার চোখে রিমার মতো রং লক্ষ্য করলেন আর সালমার বাড়িতে গেলেন। সালমার বাড়িতে যাওয়ার পর সালমার পরিবার জানায় যে সালমা কিছুদিন যাবৎ উদ্ভট কিছু আচরণ করছে। হুজুর সালমার আচরণের কথা শুনে বুঝতে পারলেন সালমাও সেম রিমার মতো অবস্থা বরণ করে নিয়েছে। হুজুর সালমার ভেতরের ভয়ানক লক্ষণ পর্যবেক্ষণ করেন। সালমা চিৎকার দেয় এবং হুজুরকে মারতে আসে। সালমার পরিবার ভয়ে রুমের এক পাশে গিয়ে আশ্রয় নেয়। হুজুর শয়তানকে আল্লাহর নামে তার পরিচয় প্রকাশ করতে বলে। সালমা মেঝেতে পড়ে যায়, হাত পা শক্ত হয়ে যায় আর নানান দিকে বেঁকে যায়। চোখের সামনে সাদা হয়ে যায় সবকিছু। ঠোঁট একটি বিশ্রী হাসিতে পরিপূর্ণ। হুজুর কড়া ভাষায় বললেন, তোর খেলা এখানেই শেষ। এই বলে হুজুর আবারও রুকাইয়ার আয়াত পড়া শুরু করলেন সেই শয়তানকে মেয়েটির শরীর থেকে ছাড়িয়ে দেবার জন্য। শয়তান হাসি দিলে হুজুর আয়াত পড়েন আর চিৎকার করে বলেন, মেয়েটিকে ছেড়ে দে, নয়তো আল্লাহর গজবের সম্মুখীন হতে হবে তোকে। চিৎকার দিয়ে সালমার শরীর সে ত্যাগ করে। সালমা মেঝেতে পড়ে যায় আর মাথায় আঘাত পায়। সে কাঁপছিল প্রচণ্ডভাবে। হুজুর সালমার চিকিৎসা করলেন এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। হুজুর ভেবেছিলেন এই একটা বিজয় আসলে অস্থায়ী ছিল, যতক্ষণ না প্রধান শয়তানের ওপর বিজয়প্রাপ্ত হচ্ছেন তিনি। সেদিন সন্ধ্যায় দিনের আলো প্রায় নিভু নিভু। এমন সময় হুজুরের মনে হলো নানান রকমের ছায়া তার আশেপাশে ঘোরাফেরা করছে। সূর্যাস্তের পর রাস্তা এবং মাঠের মধ্য দিয়ে উদ্দেশ্যহীনভাবে হুজুর হাঁটছিলেন ও ছায়ামূর্তিগুলোর গতিবিধি বোঝার চেষ্টা করছিলেন। হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে আসলেন হুজুর। একজন যুবককে দেখতে পেলেন যে হাতে একটি কুড়াল নিয়ে বাতাসে দোলাচ্ছিল এবং বন্য জন্তুর মতো গর্জন করছিল। হুজুরকে দেখে সে বলল, কি রহমান, এখনো খুঁজে যাচ্ছিস তুই? আল্লাহর কালামের পবিত্র আয়াত উচ্চারণ করে হুজুর বললেন, এই ছেলের ভেতর যে শয়তান আছে উনি তার সাথে কথা বলতে চান। হুজুরের কথা শুনে যুবকের অস্বাভাবিক নড়াচড়া থেমে গেল আর তার চোখ দুটো চকচক করতে লাগলো লালচে অন্ধকারে। আমি জাহাঁকা, ঝগড়ার রাজা। আমার মাধ্যমে এই গ্রামের পুরাতন অভিশাপ আবার পুনর্জন্ম নেবে। আবারও এক আগামাথা ছাড়াই কথা শুনে হুজুর বিরক্ত হয়ে গেলেন এবং তার কনিষ্ঠ আঙ্গুল চেপে ধরে আল্লাহর কালামের মাধ্যমে শয়তানকে যুবকের দেহ ত্যাগ করে চলে যেতে বললেন। শয়তান যুবকের মুখ দিয়ে একটি বিদঘুটে হাসি দিয়ে যুবকের শরীর ত্যাগ করে। যুবকটি মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যাওয়ার আগে কেঁপে উঠছিল আর তার কুড়াল তার হাত থেকে পড়ে যাচ্ছিল। হুজুর অচেতন যুবকের জ্ঞান ফিরিয়ে তাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন। হুজুর ভাবতে থাকেন যে গ্রামের পুরাতন অভিশাপ পুনর্জন্ম নেবে, এটি কোন ধরনের ধাঁধা হলেও এর উত্তর কি আল্লাহ জানে। শয়তানের এই স্নায়বিক খেলা চলতেই থাকে নাকি নৃশংসতা ডেকে আনে এই খেলা? আস্তে আস্তে হুজুর পজেসড ব্যক্তিদের আলাদা করছিলেন গ্রামের ভেতর। উনি কোনো ইনোসেন্টের ক্ষতি না করেই ওনার কাজ চালিয়ে যাচ্ছিলেন। সারা রাত রাস্তায় ঘুরে বেড়ান, ক্লান্ত শরীর। হুজুর সব খুঁটিনাটি এক করে বুঝতে চেষ্টা করেন। উনি বুঝতে চাচ্ছিলেন এই মানসিক দুনিয়ায় মানুষের আত্মাকে দুর্বল করে কোন মহাশয়তান, কি পরিকল্পনা তার। হুজুর বুঝতে পারছিলেন যে চূড়ান্ত লড়াই শুরু হচ্ছে খুব দ্রুত। অধ্যায় 4, পরিণতি।
সময় আস্তে আস্তে কমে আসছে। শুধুমাত্র রহস্যজনক 12 নম্বর ঘটনাটি আইডেন্টিফাই করা বাকি ছিল। সেদিন রাতে রশিদ সাহেব ও বাকি কিছু গ্রামবাসীদের সাথে যোগ দেন তিনি এবং একটি জরুরি মিটিং ডাকেন। উনি বলেন, ভাই, 12 জনকে পজেস্ট করার মাধ্যমে কোনো এক নিকৃষ্ট শয়তান এই গ্রামটিকে নরক বানিয়ে রেখেছে এবং নরক বানানোর পরিকল্পনা এখনো অব্যাহত রয়েছে। 12 জন আক্রান্ত মানুষের মাঝে একজন ছাড়া বাকি সবাইকে পাওয়া গেছে, কিন্তু চূড়ান্ত পজেস্ট ব্যক্তিটি এখনো লুকিয়ে আছে। তার নাম জানি না। কি নারকীয় ষড়যন্ত্রের প্ল্যান করছে তারা। আমাদের অবশ্যই সন্ধ্যার আগে তাকে খুঁজে বের করতে হবে। এই খোঁজ চালিয়ে যাবার সময়ে যে কোনো চিহ্ন, তা যত ছোটই হোক না কেন, তাই একটা ক্লু দিতে পারে। কাজেই সাবধান, লক্ষ্য রাখবেন। গ্রামের লোকেরা হতাশায় তাদের চোখ বন্ধ করে কাজে নেমে পড়ে। অনেক খোঁজার পরও তারা কোনো প্রকার ক্লু পায় না। সবাই হতাশাগ্রস্ত হয়ে পড়ে। আকাশ যেন অন্ধকার হয়ে গেল সবার জন্য। তখন হঠাৎ দূর থেকে এক ব্যক্তি দৌড়ে আসে এবং ক্ষীণকণ্ঠে জানায়, সাদিয়া, সরকার বাড়ির মেয়ে নাকি কিছুদিন যাবৎ খুব উদ্ভট আচরণ করছে। সে নাকি সারাদিন রুমে একা থাকে। হুজুর এই কথা শুনে সময় নষ্ট না করে দ্রুত সরকার বাড়িতে চলে গেলেন। সরকার বাড়ির কর্তা মঈন সরকারকে হুজুর এতদিনের সব ঘটনা গুছিয়ে বর্ণনা করতে বললেন, আর রিমার সিমটমগুলোও বললেন। মঈন সরকার জানান, এরকম সিমটম তার মেয়ের মাঝেও রয়েছে। হুজুর যেন তার মেয়েকে সাহায্য করেন আবেদন জানান মঈন সাহেব। মঈন সাহেব হুজুরকে নিয়ে সাদিয়ার রুমে প্রবেশ করেন। মধ্যবয়সী সাদিয়া নিঃশব্দে একটা দুর্গন্ধযুক্ত মরা ইঁদুরের দিকে তাকিয়েছিল। হুজুরের মনে এক ভয়ানক অনুভূতির সৃষ্টি হয়। হুজুর সাদিয়াকে জিজ্ঞেস করলেন যে সে হুজুরের কথা শুনতে পাচ্ছে কিনা। হঠাৎ তার মাথা হুজুরের দিকে ঘুরালো। ফ্যাকাশে চোখ দিয়ে পানি ছুটছিল। চেহারার বাম পাশে ঘন কালো কিসের একটা দাগ। সাদিয়া বলল, বাহ বাহ বাহ, রহমান, শেষ পর্যন্ত আমাকে খুঁজে বের করেই ছাড়লি। যাই হোক, ভুল করছিস আমাকে খুঁজে। তোর প্রশ্ন হবে আমার নাম কি, কেন এসেছি, তাই তো? তবে শোন, আমার নাম কামিরা। তোর সর্বনাশের মালিক আমি। সাদিয়ার আওয়াজ যেন কেমন গম্ভীর হয়ে যাচ্ছিল। হুজুর বললেন, তোর সবকিছু শেষ এখানে। হুজুর গর্জে উঠলেন আর চিৎকার করে আল্লাহর নামে রুকাইয়া করতে শুরু করলেন সাদিয়ার দেহ ত্যাগ করানোর জন্য। কামিরা উন্মাদের মতো সাদিয়ার মুখ দিয়ে কথা বলছিল। সে জানালো যে দোয়া পড়ে তাকে হুমকি দেয়া হচ্ছে, সেই দোয়া কোনো কাজে আসবে না, কারণ এখন নাকি অনেক দেরি হয়ে গেছে। সে জানায় মধ্যরাতের জন্য সে কিছু রিচুয়াল প্ল্যান করেছে, যার মাধ্যমে তাদের ওস্তাদ শয়তানের আচার অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণ মহিমায় এই দুনিয়ায় আবার অবতরণ করবে। তার দুনিয়ায় আসাটা কেউ নাকি ঠেকাতে পারবে না। মঈন সাহেব মেয়ের এই অবস্থা দেখে কাঁদছিলেন আর হুজুরের কাছে তার মেয়েকে বাঁচানোর জন্য অনুরোধ করছিলেন। হুজুর জানতেন যে সর্বশেষ যুদ্ধ বিজয় করেই উনি একমাত্র এই মেয়ে আর গ্রামকে বাঁচাতে পারবেন। ঘরের মাঝে চাঁদের আলো প্রবেশ করছে, এমন সময় হুজুর সাদিয়ার মুখোমুখি হন। উনি সুর করে কোরআনের বিভিন্ন আয়াত পড়তে থাকেন, যা শুনে সাদিয়া মাটিতে লুটিয়ে পড়ে এবং তার মুখ দিয়ে ফেনা বেরিয়ে যায়। উপস্থিত সবাই আল্লাহর নাম নিচ্ছিল। সাদিয়া উঠে বসে, চোখ দুটিতে যেন বিদ্যুৎ চমকাচ্ছে। চাঁদের আলোয় তার ছায়া মাটিতে পড়ে। ইয়া আল্লাহ, কিসের ছায়া এটি? শিংযুক্ত জন্তুর মুখ ছায়ায় স্পষ্ট দেখা যাচ্ছে। সাদিয়া চিৎকার করে ওঠে আর কামিরা তার নিজের রূপে ফিরে আসে। তাবিজ এবং আয়াতকে অস্ত্র বানিয়ে হুজুর কামিরার সাথে রহস্যময় যুদ্ধে যুক্ত হলেন। শয়তান ও হুজুরের এই দ্বন্দ্ব উপস্থিত সকলের মনে এক অজানা ভয়ের সঞ্চার করে দিচ্ছিল। সাদিয়ার চোখে শয়তানি আভা জ্বলে উঠল। সে হুজুরের সামনে এসে হুজুরের গলা টিপে ধরল। তবুও হুজুর থামেনি। গ্রামবাসীরা ওনাকে সাহায্য করছিলেন। সবাই একসাথে আল্লাহর কালাম পড়ছিলেন। সাদিয়া চিৎকার দিয়ে ভেঙে পড়ল। হুজুরকে মৃত্যুর থেকেও খারাপ জীবনের হুমকি দিয়ে কামিরা সাদিয়ার দেহ ত্যাগ করে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। লড়াই শেষ। কামিরা তার শেষ রিচুয়াল করে যেতে পারেনি। সকলের মুখে যে একটু একটু করে হাসির ঝলক ফুটে উঠল। গ্রামের লোকেরা যখন আনন্দ করছিল, তখন হুজুর নাকি কিছু জিনিস অনুভব করলেন। উনি ওনার ভেতরে কেমন যেন একটা অন্ধকার অনুভূতি দেখতে পাচ্ছিলেন। কামিরা যেন তার কাজ সম্পূর্ণ করে গেছে বলে মনে হচ্ছে। হুজুর হঠাৎ এমনভাবে মাটিতে পড়ে দাপাদাপি করছিলেন যে ওনার শরীরে আগুন জ্বলছে বলে মনে হচ্ছিল। উনি হঠাৎ উঠে দাঁড়ালেন। হঠাৎ ওনার হাত একদম উল্টে গেল। গ্রামবাসীরা ভয়ে ছোটাছুটি শুরু করলো। হুজুর চাঁদের আলোতে দাঁড়ালেন। ইয়া আল্লাহ, এ যে সাদিয়ার ছায়ার মতো শয়তানের ছায়া। শেষবারের মতো হুজুর কিছু একটা বললেন, না, এটা হতে পারে না। এই বলে উনি নিজের শ্বাস রোধ করলেন। আস্তে আস্তে হুজুরের চেহারায় লম্বা ঘন একটা কালো দাগ ফুটে উঠতে শুরু করলো। চোখ ফ্যাকাশে হয়ে গেল, ঠোঁট ফেটে গেল। হুজুর শয়তানি হাসি হেসে বললেন, বোকার দল, তোরা ভেবেছিলি আমার কৃতদাসের পরাজিত করে আমাকে থামিয়ে দিবি?
এরপর হুজুর বললেন, কামিরার ফাইনাল রিচুয়াল সফল হয়েছে। আমি এখন এই দুনিয়ার মাঝে আবার হাঁটছি তোদের কথিত রক্ষাকর্তা রহমানের শরীরের মাধ্যমে। যাকে রক্ষাকর্তা ভাবছিস তার শরীরে আমি। কিভাবে এলাম ভাবতে থাক, আজ থেকে আমার রাজত্ব শুরু। এই বলে হুজুর জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যান। গ্রামের লোকেরা স্তম্ভিত হয়ে গিয়েছিল এই ঘটনা দেখে। তারা বুঝতে পারল যে কোনো এক জঘন্য শয়তানকে পরাজিত করতে গিয়ে তার অনিচ্ছাকৃতভাবে শয়তানের হাতেই নিজেকে সঁপে দিতে হয়েছে। সবাই ভয়ে ভয়ে সরকার বাড়ি ত্যাগ করে চলে যান। শেষের রাতের দিকে সূর্য উঠল গ্রামে। দিনটি যেন এক আজাবের দিন। হুজুরের শয়তানি হাসি এখনো প্রতিধ্বনিত হচ্ছে ক্ষতবিক্ষত বাঁশঝাড় জুড়ে। জানি না এই ঘটনা নতুন কোনো ঘটনার সূত্রপাত করেছিল কিনা বা এরপর কিছু হয়েছিল কিনা, তাও জানা হয়নি। এই বলে সাকিব তার দাদার বলা ঘটনাটি শেষ করলেন। কেমন লাগলো ঘটনাটি অবশ্যই জানাবেন। যদি একটু ভালো লেগে থাকে তবে আমি নিজেকে ধন্য মনে করব। সকলের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ সাবিত আলম আজ বিদায় নিচ্ছি। আবারও কথা হবে নতুন কোনো সপ্তাহে নতুন কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি তার ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় শ্রোতা, কেমন আছেন আপনারা? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ সিফাত আলম, লিখছি চট্টগ্রাম থেকে। আজ 24 নভেম্বর, শুক্রবার। আজ আমরা এক পা করে এগোতে থাকলাম 200 নম্বর এপিসোডের দিকে। মানে তিনি গত সপ্তাহের জন্য ঘটনাটি লিখেছিলেন, আমরা একটা সপ্তাহ পিছিয়ে পড়েছি। যাই হোক, উনি তার ঘটনা যেভাবে শুরু করেছেন সেটাই বলি। আমি রাসেল ভাইয়া সহ টিমের সকলকে ধন্যবাদ জানাই। তিনি তার ধন্যবাদ জানানোর পরে আবারও বলছেন, ঘটনা কালেক্টের প্রসঙ্গে আমি দীর্ঘায়িত কোনো কথা বলবো না, সরাসরি চলে যাব ঘটনায়। আর যাবার আগে রাসেল ভাইয়ের কাছে অনুরোধ, ঘটনায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্ম 1970 সালে। আর 5টা বাচ্চাদের মতো আমার শৈশবটাও খুবই সাদামাটা ছিল। আমার মা বাবা আমাকে অনেক বেশি আদর করতেন। বাবা চাকরির সূত্রে বাড়ির বাইরেই থাকতেন, আর আমার মায়ের সাথে আমার দিন এটা সেটা করতে করতে কেটে যেত। ছেলেবেলা থেকেই আমার মায়ের মুখে অদ্ভুত কথা শুনে বড় হয়েছি আমি। আমার বাবা বারবার আমার মাকে নিয়ে কোনো কথা উঠলে কেন যেন বলতেন আমার নাকি 2জন মা। ছোট ছিলাম, আমি সব কিছু বুঝতে পারতাম না। আমি ভাবতাম সবার মতোই, সবার মনে হয় 2জন মাই থাকে। কিন্তু স্কুলে আমার মা অথবা মাই মাদার রচনা লিখতে গিয়ে জানতে পারি মানুষের মা আসলে একজনই থাকে এবং মানুষ তার নামই রচনায় লেখে। কিন্তু আমার মা আমাকে আজ পর্যন্ত কোনো রচনায় নিজের নাম লিখতে দেননি। এর কারণ জানতাম না। আমি অবাক হতাম, কেননা সমস্ত বন্ধু বান্ধবীরা নিজের মায়ের নামটাই লিখত, আর আমি নিজের মায়ের নাম শুধুমাত্র আমার পরিচয়ের জন্য আইডি কার্ডে ব্যবহার করতাম। মাকে জিজ্ঞাসা করলে মা বলতেন, কাজল, তোমাকে আমি যখন বলি তোমার 2জন মা, তখন কি তোমার দ্বিতীয় মাকে দেখার ইচ্ছে হয়? তোমার বন্ধুদের একটি মা, তোমার 2জন মা, কেন তুমি সেটা জানতে চাও না? আমার মায়ের প্রশ্ন শুনে আমি বারবার জিজ্ঞাসা করলাম এমন কথা বলার পেছনে কারণ কি হয়েছে আসলে। কিন্তু আমার মা আমার মনে আমার দ্বিতীয় মাকে জানার আগ্রহ সৃষ্টি করে প্রতিবার নিশ্চুপ হয়ে বসে থাকতেন। কিন্তু আমি বুঝতাম না কেন আমার মা দ্বিতীয় মা সম্পর্কে আমার ভেতরে আগ্রহ সৃষ্টি করছেন। আমি বুঝেছি মা আসলে চাইতেন আমি আমার দ্বিতীয় মাকে যেন কোনোভাবেই ভুলতে না পারি। আমি আমার দ্বিতীয় মাকে দেখিনি, আমি জানতাম না তিনি দেখতে কেমন ছিলেন বা তিনি মানুষ হিসেবে কেমন ছিলেন, আর কেন বারবার আমাকে তার কথা স্মরণ করিয়ে দেয়া হয়, যেই মানুষটাকে আমি কখনো নিজের চোখে দেখিনি। আমার মা আমার মনে বারবার আগ্রহের আগুন জ্বালিয়ে দেয়।
10 বছর আগের সামান্য পরিচিত চেহারাটা মনে রাখতে পারে না কেউ। সেখানে এমন একজনের কথা বারবার বলা হচ্ছে যাকে আমি কখনো দেখিনি। আমি যখন একটু বড় হলাম আর ভালো মন্দের হিসাব করতে পারদর্শী হলাম, তখন আমার মাকে আমার দ্বিতীয় মায়ের ব্যাপার বলার জন্য অনুরোধ করি। তিনি আমাকে যখন আমার দ্বিতীয় মায়ের ব্যাপারে সব খুলে বলেন, তখন আমার মনে হচ্ছিল আমার জন্মদাত্রী মায়ের থেকেও যেন অনেক বেশি আপন আমার দ্বিতীয় মা। হ্যাঁ, আমি সজ্ঞানেই বলছি কথাটা। আপনারা ভাবেন এই ঘটনাটি আমার সাথে অর্থাৎ কাজল ত্রিবেদীর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা? ভুল। ঘটনাটি আমার মা পারুলের সাথে ঘটা, অর্থাৎ আমার মেয়ে মাহির নানির সাথে ঘটা। ঘটনাটির সময়কাল 1969। ঘটনাটি শুরু হয় আমার দ্বিতীয় মায়ের বিয়ের মাধ্যমেই। শুরু করছি আমার দ্বিতীয় মায়ের ঘটনা। 1967। মার্জিয়া আমার দ্বিতীয় মায়ের নাম। উনি ছিলেন তৎকালীন ভারতবর্ষের কোনো এক গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের একজন অপূর্ব রূপবতী কন্যা। বয়স খুব বেশি হয়নি, কেবল 14 বছর বয়স। এখানকার সময়ে এই বয়সের গ্রামের মেয়েরা হাড়ি পাতিল নিয়ে খেলা করে, কিন্তু আমার দ্বিতীয় মা এই বয়সে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। এর পেছনের কারণটাও একেবারে অযৌক্তিক ছিল, সেটা বলবো না। গ্রামে তখন হাতে গোনা কয়েকটি মুসলিম পরিবার ছিল, আর সেখানে বিবাহযোগ্য পুরুষের সংখ্যাও তেমন ছিল না। আর তাই মাকে অনেকটা জোর করে বিয়ে করিয়ে দেয়া হয়। মায়ের ইচ্ছা ছিল পড়ালেখা করবেন, কিন্তু তার হয়ে উঠল না। বিয়ের দিন নিজের স্বামীকে প্রথমবারের মতো দেখেন তিনি, কেননা তার স্বামী নিজেও বিয়ের আগে তাকে কেন যেন দেখতে আসেনি। আমার মায়ের থেকে বয়সে তিনি ছিলেন অনেক বড়। ওনার বয়স ছিল আনুমানিক 35 বছরের মতো। তখনকার দিনে এসব তেমন কোনো ভাবার বিষয় ছিল না। ছেলের বয়স হতেই পারে 30-এর ওপরে। ছেলের সহায় সম্পত্তি বেশ ভালো পরিমাণেই ছিল, তাই বয়সের ব্যাপারে কথা ওঠার আগেই সম্পত্তি নিয়ে কথা উঠত। ঘরোয়াভাবেই সম্পন্ন হয় আমার মায়ের শুভ বিবাহ। আমার মায়ের বয়স কম হলেও তিনি ছিলেন খুবই সুশীল এবং সংসারী এক কন্যা। যেমন রূপ তেমন গুণ। মায়ের বিয়ের পর মা স্বামীর বাড়িতে চলে আসেন। শুধুমাত্র তার স্বামীর বাড়িই ছিল শ্বশুর বাড়ি নয়। আমার মায়ের শ্বশুর শাশুড়ির ব্যাপারে ওনার স্বামী কখনোই তাকে কিছু বলেননি। আমার মা শুধু কয়েকবার শুনেছিলেন যে তার এক দেবর নাকি কোনো এক গ্রামে বাস করেন। বিয়ের সময় কাউকে আমার মা দেখেননি। আমার মায়ের স্বামী ছিলেন ছোটখাটো এক জমিদার। ওনার নাম আমার জন্মদাত্রী মাও জানেন না। হয়তো ইতিহাস কোনো এক পাতার কোথাও তার নাম লোকচক্ষুর আড়ালেই রেখে দিয়েছে। আমার মায়ের বিয়ের পর থেকেই তিনি বেশ মন দিয়ে এই সংসার শুরু করেন। বাড়ির বউয়ের দায়িত্ব তিনি কোনো প্রকার সংকোচ ছাড়াই নিজের কাঁধে তুলে নেন। ওনার স্বামী রোজ সকালে কোথায় যেতেন সেটা তিনি জানতেন না, জিজ্ঞাসাও করতে পারতেন না। ওনার স্বামী ছিলেন কিছুটা বদমেজাজি এবং আমার মা বয়স অনেক ছোট, তাই হয়তো ওনার সাহসে কুলাতো না। আমার মায়ের বিয়ের পর থেকেই ওনার স্বামী আলাদা রুমে থাকতো, দরজা বন্ধ করে রাখতো। ওনার স্বামী রুম থেকে বের হয়ে রুম তালাবদ্ধ করে বাড়ি থেকে বেরিয়ে যেত। সারাদিন আমার মা বাড়িতে একাই থাকতেন। ওনার স্বামী ওনার সাথে কোনো ধরনের কথা বলতেন না, শুধু খাবারের সময় হলে ওনাকে খাবার খেতে দিতে বলতেন। প্রথম সপ্তাহে একদিন তিনি মায়ের সাথেই ঘুমাতেন, কিন্তু ধীরে ধীরে সেটাও বন্ধ করে দিলেন। অন্যদিকে আমার মা বাড়ির কাজেই বেশিরভাগ সময় কাটিয়ে দিতেন, বাকি সময়টুকু তিনি কাপড় বোনার কাজ করতেন। এভাবেই চলছিল। একদিন তার স্বামী আমার মায়ের কাছে এসে বলেন, শোনো, আজ রাতে 3 জনের খাবার রান্না করবে। আর হ্যাঁ, আজ আমি একটি খাসি কিনে এনে জবাই করব। সেটা কেটে কুটে রান্না করবে। আমাদের জন্য সামান্য রেখে বাকিটা ঢেকে অন্য কোথাও রেখে দেবে। আমি রাতে এসে বাকিটুকু নিয়ে যাব। আমার বন্ধুরা আজ চড়ুই ভাতি করবে, তাই বাকিটুকু আমাদের লাগবে। তোমাকে একা খেতে যেন না হয়, তাই আমি তোমার সাথে সামান্য ভাত খাবো। আমি একটু রাগী হতে পারি, কিন্তু অমানুষ নই। আমার মা তার স্বামীর এমন কথা শুনে কিছুটা খুশি হন। এই প্রথম স্বামী তার কথা ভেবে রাতে একসাথে খাবে বলল। আপনার সম্মতি পেলে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? স্বামীর সম্মতি পেয়ে মা বললেন, আপনি রাতে পাশের রুমে ঘুমান কেন? আর ওই রুমের দরজায় তালা লাগিয়ে রাখেন কেন? আমি তো আপনাকে কখনো ওই রুম পরিষ্কার করতেও দেখিনি। আমি পরিষ্কার করে দিলে কি কোনো সমস্যা হবে আপনার? আমার মায়ের কথা শুনে ওনার স্বামী বলেন, শোনো, বসতে দিলে শুতে যাওয়ার অভ্যাস তোমাদের বউদের জন্য নতুন কিছু নয়। ওই রুমে আমার অনেক মূল্যবান কাগজ আর আমার সারা জীবনের সঞ্চয় আছে, যার গুরুত্ব তোমার মাথায় ঢুকবে না। আমি জমিদার। আমার বাড়িতে এর আগেও অনেকবার চুরির ঘটনা ঘটেছে, তাই আমি সেসব হেফাজত করার জন্যই রুমে তালা দিয়ে রাখি। আর ওই রুমে আমিই থাকি। ওই রুমে আমি ছাড়া আর কারো প্রবেশের অধিকার নেই। সামান্য দুটি কথা বলেছি, তোমার আগ্রহের শেষ নেই দেখছি। রাতে আমি বাড়িতে খাবো না। তুমি নিজের জন্য খাবার রেখে বাকিটা আলাদা করে রেখো, আমি সময় মতো এসে নিয়ে নিব।
নিজের স্বামীর মুখ থেকে এমন কথা শুনে আমার মা বেজায় কষ্ট পান। মুখ বুজে সব সহ্য করেন তিনি, কেননা তার এছাড়া আর কি বা করার আছে। বিকেলের দিকে ওনার স্বামী মস্ত বড় এক খাসি নিয়ে হাজির হন। বাড়ির উঠোনে জবাই করেন সেই খাসি। আমার মা তার স্বামীর কথা মতো খাসির মাংস রান্না করেন এবং সামান্য রেখে বাকিটুকু ভালোভাবে গরম করে শিকেতে তুলে রাখেন। রাতে ওনার স্বামী এসে মাংসের হাঁড়ি নিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে পড়েন। বাড়ির জানালা দিয়ে আমার মা নিজের স্বামীর বাড়ির দিকে থাকা জঙ্গলে বিলীন হয়ে যাওয়া দেখতে থাকেন। হঠাৎ করেই তার স্বামী কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যান। সাথে সাথে আমার মা ওনাকে সাহায্য করার জন্য বাড়ির বাইরে এসে ওনাকে তুলতে যাবেন। এমন সময় স্বামী বলেন, কার অনুমতি নিয়ে এত রাতে তুমি বাইরে বের হয়েছ? আমি কি তোমাকে ডেকেছি? বিয়ের আগে তোমার বাবা বলেছিল তোমরা ভদ্রলোক। এই ভদ্রতা এত রাতে বাইরে বের হওয়া শিখেছ? ওনার কথা শেষ হবার আগেই বাড়ির সামনের দিকে থাকা ঝোপঝাড়ের ভেতর থেকে খচখচ আওয়াজ ভেসে আসে আমার মায়ের কানে। স্বামীর আদেশে আমার মা দ্রুত ঘরে চলে যান। আজ আমার মা নিজের স্বামীর ব্যাপারে নতুন এক ব্যাপার লক্ষ্য করেন, যা আগে কখনো দেখেননি। তিনি দেখেন ওনার স্বামীর বাম পায়ের হাঁটুর নিচ থেকে পায়ের গোড়ালি পর্যন্ত একটি লাকড়ি বাঁধা। ওনার পায়ের মাঝের অংশটা নেই। নেই বলতে সেখানে মাংস ছিল না, একেবারে চিকন হয়ে যেন হাড়ের সাথে শুধু চামড়া লেগে আছে। এসব দেখে মা বেশ ভয় পেয়ে যান, কিন্তু বরাবরের মতোই মুখে কুলুপ এঁটে বসে থাকতে হয় ওনাকে। উনি ঘরে এসে আবার নিজের স্বামীর চলে যাওয়া দেখতে থাকেন। হঠাৎ তিনি খেয়াল করেন আবছা অন্ধকারে ওনার স্বামী ঝোপের আড়ালে চলে যাচ্ছেন, আর সেই ঝোপের দিকে দুইটি সবুজ আলো জল করছে। হঠাৎ সেই আলো রং পরিবর্তন করে লাল রং ধারণ করে। আমার মা ভয়ে জানালা থেকে সরে আসেন। সেদিন রাতে ওনার স্বামী বাড়িতে ফেরেননি। শেষ রাতে ফজরের নামাজ পড়ে আমার মা সামান্য কিছু সময় ঘুমিয়েছিলেন। হঠাৎ ভারী গলার চিৎকার শুনে ওনার ঘুম ভেঙে যায়। মা উঠে দেখেন ওনার স্বামী রাগান্বিত হয়ে ওনার দিকে তাকিয়ে আছেন। মা দ্রুত উঠে বসতেই তার স্বামী বলতে শুরু করেন, তোমার কি নিজেকে রানী ভাবার মতো অসুখ করেছে? এত সকালে রানীর মতো ঘুমাচ্ছ যে? ঘরে কি তোমার জন্য 14টা দাসী রাখা আছে যারা তোমার জন্য কাজ করবে? আমার মা স্বামীর কাছে ক্ষমা চান। ওনাকে ক্ষমা করা হয়, কিন্তু সেই ক্ষমার একটি প্রতীক হিসেবে ওনার গালে 5টি বড় বড় আঙুলের ছাপ স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠছিল। মা দ্রুত সকালের খাবার তৈরি করেন। সেদিন ওনার স্বামী বাড়িতেই ছিল। খেয়ে দিয়ে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিল হয়তো, কিন্তু মা কিছুতেই যেন স্বস্তি পাচ্ছিলেন না। ওনার মনে ঘুরপাক খাচ্ছিল অজস্র না জানা প্রশ্ন, যার উত্তর কেবল স্বামী ওনাকে দিতে পারেন। কিন্তু ওনার স্বামীর কাছে উত্তর চাওয়া মানে কুমিরের মুখ থেকে মাংসের টুকরো বের করে নিয়ে আসা, অর্থাৎ এক কথায় অসম্ভব। কাজ শেষ করে মা নিজের রুমে শুতে যাবেন। এমন সময় দেখেন ভেতরের রুম থেকে আলো বেরিয়ে আসছে। হয়তো অতিরিক্ত গরম থেকে বাঁচার জন্য ওনার স্বামী রুমের ভেতরে থাকা জানালা খুলে দিয়েছেন। উনি দরজার ফাঁকা দিয়ে ভেতরে দেখার চেষ্টা করেন। সামান্য আলোয় উনি দেখেন রুমের মাঝ বরাবর কালো কুচকুচে সিংহ বা নেকড়ে আকৃতির একটি মূর্তির মতো কি যেন রাখা। হঠাৎ উনি দেখতে পান ওনার স্বামী দরজার ওই পাশ থেকে সেই ফাঁকা স্থান দিয়েই ওনার দিকে তাকান। রুম থেকে বের হন ওনার স্বামী। বের হয়ে মাকে ইচ্ছে মতো মারধর করেন। চোখের অশ্রু ফেলা ছাড়া আমার মায়ের আর কিছু করার ছিল না। ওনার হাতে কালশিটে পড়ে যায়। উনি 2 দিন শয্যাশায়ী অবস্থায় থাকেন। এরপর থেকে মা সেই দরজার কাছে যাবারও সাহস করেননি। একদিন সকালে ওনার স্বামী চলে যাবার পর এক মহিলা বাড়িতে আসে, যাকে মা আগে কখনো দেখেননি। মহিলাকে চেনেন না জন্য বেশি কিছু না বলে দরজা আটকাতে যাবেন। এমন সময় তিনি বলেন, তুমি এই বাড়ির প্রথম বউ নাও। এই কথা শুনে আমার মায়ের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আমার মা মহিলাকে বেশ রাগান্বিত হয়ে বলেন, এই কথা বলার আপনি কে? আপনি এই কথা কিভাবে জানেন? কে আপনি? উত্তরে মহিলা নিজের পরিচয় দেন। আমার মাকে এমন কিছু কথা তিনি বলেন যা শুনে আমার মা বিশ্বাস করতে বাধ্য হন। মা মহিলাকে ঘরের ভেতরে এসে যা বলার বলতে বলেন। মহিলা বলতে শুরু করেন, তুমি এই বাড়ির প্রথম বউ নও। এর আগে তোমার স্বামী আরো 2টি বিয়ে করেছে। ওনার বাকি 2 জন স্ত্রী এখনো বেঁচে আছে। আমার পরিচয় আমি নিজে না দিলে তোমার জানার কথা না। আমি তোমার স্বামীর ছোট ভাইয়ের বউ। আমি তোমাকে সাবধান করতে এসেছি। আমার মা মহিলার কথার উত্তরে বলেন, আমি শুনেছিলাম ওনার এক ছোট ভাই আছে, কিন্তু আমি নিশ্চিত ছিলাম না। আর ওনার আগের 2 স্ত্রীরা কোথায়? আর ওনারা যদি বেঁচেই থাকেন তাহলে উনি আমাকে কেন বিয়ে করেছেন? এভাবে আমার জীবন নষ্ট করার মানে কি? মহিলা প্রশ্ন শুনে আমার মায়ের দিকে কিছুটা সময় তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, লোভ। এই লোভ তোমার স্বামীকে পশু বানিয়ে দিয়েছে। আমাকে বলো তো, তোমার স্বামীকে তুমি বিয়ের পর কয়বার খোদার সামনে মাথা নত করতে দেখেছো?
আমি হলপ করে বলতে পারি একটি বারের জন্যও না। তোমার চুপ থাকাই এর প্রমাণ। তোমার স্বামী একজন। মহিলার কথা শেষ হতে না হতেই দরজা ধাক্কানোর শব্দ পাওয়া যায়। মা কোনো রকমে মহিলাটিকে বিছানার নিচে লুকাতে বলেন। দরজা খুলতে চান তিনি। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে শুনতে হয়। দরজা খুলে মা দেখেন ওনার স্বামী দরজায় দাঁড়ানো। দরজার সামনে থাকা মহিলার জুতা খেয়াল করেননি স্বামী। তার স্বামী নিজের রুমে চলে গেলে মা দ্রুত সেই মহিলাকে বাড়ির বাইরে পাঠিয়ে দেন। যাবার আগে তিনি বলেন, যত দ্রুত সম্ভব এই বাড়ি থেকে চলে যাও। এটা একটা শয়তানের বাড়ি, জানো। আর ওটা, ওর সাথে তোমার মতো মেয়ে থাকতে পারবে না। নিজের প্রাণ বাঁচাতে চাইলে এখনই চলে যাও। মহিলার এই কথা শুনে মা কিছুই বুঝতে পারছিলেন না। অন্যদিকে প্রতিনিয়ত মনে নতুন নতুন প্রশ্নের জন্ম নিচ্ছিল। হঠাৎ একদিন রাতে মা কাপড় বোনার কাজ করছেন। এমন সময় তার স্বামী এক বৃদ্ধা মহিলাকে বাসায় নিয়ে আসেন। কোনো কথা না বলেই দ্রুত মহিলাকে নিয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন। মা আগ্রহ নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে থাকেন, কিছু শুনতে পাবেন এই আশায়। ভেতর থেকে মহিলা বলছে, সম্ভব না, তুই অন্য কোনো রাস্তা ভাব। কতবার বলেছি বাড়ির বউকে সাবধানে রাখবি, পেরেছিস? চোখাচোখি না হলে তো এই বায়না করতো না। আমি ওকে বোঝাবো, কিন্তু তুই কিছু করবি না। শুধু আমি যা বলবো সেই মতো কাজ করবি, কোনো প্রশ্ন করবি না। মা তার স্বামীকে বলতে শোনেন। কিন্তু মা, বৃদ্ধা মহিলা মায়ের স্বামীকে থামিয়ে দিয়ে বলেন, কোনো কিন্তু নেই, যা বলছি কর। আমার ছোট ছেলে আমার কথার অবাধ্য হয়েছে জন্যই আজ এই অবস্থা। এখন তুইও কি সেই পথে হাঁটবি? যা বলেছি তা জোগাড় কর, আর তোর বউয়ের ঘুমানোর অপেক্ষা কর। তোর বউ ঘুমিয়ে পড়লে আজ আমাকে ওর সাথে কথা বলতে হবে, নইলে আমি এখানে আসতাম না। তুই সময় নষ্ট করিস না, যা বললাম সময় থাকতে করে ফেল। আমি ওর সাথে কথা বলে ওকে মানিয়ে নেব। সম্পূর্ণ বাক্য শেষ না করেই দুজন চুপ হয়ে যায়। খুব ধীরে ধীরে কথা বললেও আমার মায়ের দৃঢ় মনোযোগের বলেই মা সব শুনতে পান। কথা শেষ হবার সাথে সাথেই মা পা টিপে টিপে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়েন। মা বুঝতে পারেন এই মহিলা নিশ্চিত তার শাশুড়ি, কিন্তু তিনি থাকেন কোথায় আর এসব উল্টাপাল্টা কথা কেন বলছেন? আমার মা চোখ বন্ধ করে এসব ভাবছেন। এমন সময় তার স্বামী বের হয়ে এসে তাকে বলেন, খেয়েছ? আচ্ছা শোনো, না খেলে খেয়ে এসো আর আলো নিভিয়ে শুয়ে পড়ো। সারাদিন অনেক কাজ করতে হয়, আরাম করে ঘুমাও। এই কথা বলে স্বামী চলে যান এবং তিনি জানান তিনি ঘুমাবেন, কেউ যেন তাকে বিরক্ত না করে। মা এসব নিয়ে ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে মা রীতিমতো চমকে যান। ওনার স্বামী এক অপরিচিত অল্প বয়সী মহিলাকে বাড়ি নিয়ে আসছেন। বাড়িতে এসে মাকে বলেন এই মহিলা নাকি তার মামাতো বোন। তার মামা মামি নাকি অনেক আগেই মারা গিয়েছেন। মহিলার স্বামী কিছুদিন আগে মারা যাওয়ার মহিলার যাওয়ার কোনো জায়গা নেই আপাতত। মহিলা তাই কিছুদিন এখানেই থাকবেন। তিনি অন্তঃসত্ত্বা। তার স্বামী ওনার যত্নের কোনো ত্রুটি করতে নিষেধ করেন। আমার মা এবারে এসব দেখে মুখ খোলেন। একটা মানুষ ভয় পেতে পেতে আর কত সহ্য করতে পারে? মা বলেন, আপনার পরিবারে কে কে আছে বলুন। আমাকে আপনি আপনার ব্যাপারে কোন কথাটা বলেছেন? আমি আপনার স্ত্রী, কিন্তু আমি আপনাকে চিনি না, জানি না, আপনার সম্পর্কে কিছুই জানি না। আজ আপনি চুপ থাকতে পারবেন না, উত্তর দিন। আজ মায়ের কথা শুনে তার স্বামী রাগ করছেন না। তিনি বললেন, আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। তোমার ভুলের জন্য আমাকে সব করতে হচ্ছে। আমাকে আমার কাজ করতে দাও। আর কোনো প্রশ্ন করবে না, উত্তর পাবে না জেনেও প্রশ্ন করার কি মানে আছে? এবারেও মাকে চুপ থাকতে হলো। নিজের স্বামীর কথার কাছে এবারেও তার হার স্বীকার করতে হলো। এদিকে মায়ের বিয়ের 2 বছর পার হয়ে যাচ্ছে। সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে মায়ের স্বামী তার বোনকে নিজের রুমে রেখে মায়ের সাথে এসে ঘুমিয়ে যান। সকালে তিনি বের হয়ে যাবার পর সেই অন্তঃসত্ত্বা মহিলার সাথে মায়ের কথা হয়। মা ওনাকে নিজের পরিচয় দিতে বলেন, কিন্তু মহিলা বারবার মায়ের প্রশ্ন এড়িয়ে যান। মহিলার চেহারাতে কেমন যেন ভয়ের ছাপ। মায়ের অনেক জোড়াজুড়িতে মহিলা বলতে শুরু করেন, দিদি, আমার নাম পারুল। আমার স্বামী 2 মাস আগে মারা গিয়েছেন। আমার অবস্থা খুবই খারাপ। পেটে বাচ্চা নিয়ে 2 বেলা 2 মুঠো খেতে পারি না। রাস্তায় রাস্তায় ঘুরি। আপনার স্বামীর সাথে আমার কয়েকদিন আগে রাস্তায় দেখা হয়। তিনি আমাকে বেশ কিছু টাকা দিয়ে বলেন ওনার বাড়িতে ওনার ঘর পরিষ্কার করার কাজ করে দিতে হবে। কিন্তু দিদি, এই অবস্থায় আমি কিভাবে কাজ করব? আমার 9 মাস চলছে। আমাকে তিনি বলেন সন্তান হবার পর থেকেই কাজ শুরু করতে। এর আগে আমাকে নিজের বাড়িতেই থাকতে বলেন, আর কি কি কাজ করতে হবে তা আপনাকে দেখে শিখতে বলেন। আমি খুশি মনেই আমার সন্তানের মুখ চেয়ে রাজি হই দিদি। কিন্তু কাল রাতে ওই রুমে আমি ঘুমাতে পারিনি। রাতে বারবার 2টি সবুজ আর লাল চোখ আমার সামনে ঘুরঘুর করছিল। ভয়ে চিৎকার দেবার ক্ষমতাও হারিয়ে ফেলেছিলাম দিদি। আপনার স্বামী আমাকে এসব বলতে মানা করেছেন, কিন্তু দিদি আমার খুব ভয় করছে। আমি কি করব বুঝতে পারছি না। এই শুনে মা এবারে নড়ে চড়ে বসেন। তিনি এর শেষ দেখার প্রতিজ্ঞা করেন। দুপুরে রান্না বাদ দিয়েই
তিনি পাশের গ্রামে নিজের স্বামীর ভাইয়ের বউয়ের সাথে দেখা করেন। যাবার আগে পারুলকে ভালোভাবে দরজা বন্ধ করে দিতে বলেন। সেখানে গিয়ে তার দেবরের দেখা পান। তার দেবর তাকে জানান, আমাদের পরিবার কখনোই তেমন ধনী ছিল না, ছাপোষা মানুষ আমরা, নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। আমার ভাইয়ের মধ্যে লোভ নামক বস্তু ছিল, যার সব হয়েছে আমার মায়ের জন্য। একদিন আমার ভাই কোথা থেকে যেন একটি বই সংগ্রহ করে। এরপর থেকে শুরু হয়। এর আগে 2টি বিয়ে করেছে, 2 বউয়ের সন্তানদের দান করে দিয়েছে। দ্বিতীয় বউ তার সন্তানকে দান করার ব্যাপারটা টের পেয়ে যায়, তাই দান করতে বিলম্ব হওয়াতে পিশাচরূপী শয়তান কোনোভাবে তার পায়ের মাংসে কামড় বসিয়েছে। এরপর থেকে পায়ের অবস্থা তো আপনি জানেনই। এসব করেই এত টাকা পয়সার মালিক হয়েছে সে। এখন সে পিশাচ সাধনা করে। ভাইয়ের সব কর্মকাণ্ড লোকমুখে কুসংস্কারের মতো ছড়ায়। সেই সাথে অনেকবার বিয়ে করতে চেয়েও পারেনি। তোমার খোঁজ পেয়ে তাই দ্রুত তোমাকে বিয়ে করে, কিন্তু তোমার বয়স 18 না হলে তোমার সন্তান উৎসর্গের কোনো যোগ্য হবে না। তুমি সাবধানে থেকো। বাকি 2 বউয়ের মধ্যে প্রথমজন পাগল হয়ে গেছে, আর দ্বিতীয়জন কোথায় কেউ জানে না। প্রতি 2 বছর পর পর বাচ্চা দান করতে হয়। এবছর কি করবে তাই নিয়ে হয়তো ভাবছে। মা এসব শুনে বলেন, ভাই, এবার আর ভয় পেলে চলবে না, কেননা এসব শুধু আমার জীবনের প্রশ্ন নয়। আমাকে সব জানানোর জন্য ধন্যবাদ, আসি। মা তার স্বামীর ভাইয়ের কথা বিশ্বাস করেন, কেননা তার স্বামীর আচরণ এসবের সত্যতা প্রমাণ করে। বিকেলে বাড়ি ফিরে এসে পারুলকে সব জানান। পারুল এবং মা বুঝতে পারেন পারুলকে কেন এখানে আনা হয়েছে। কথা শেষে 2 রাকাত নফল নামাজ পড়ে তিনি হাতুড়ি দিয়ে নিজের হাতে রুমের দরজা সজোরে আঘাত করে ভেঙে ফেলেন। রুমে প্রবেশ করে মা দেখেন নেকড়ের মতো একটি মূর্তি রুমের মাঝখানে রাখা, আর বিভিন্ন স্থানে নকশা করা। নেকড়ে মূর্তির চোখ 2টি সবুজ হয়ে আছে। মাকে দেখার সাথে সাথে সেই চোখ লাল হয়ে যায়। মা নিজের স্বামীর আসার অপেক্ষা করতে থাকেন। সন্ধ্যায় তার স্বামী এসে সব দেখে বাকরুদ্ধ হয়ে যায়। তিনি বারবার পারুলকে বাইরে নিয়ে যেতে চাচ্ছেন। একবার সফল হন, কিন্তু মা তার পিছু নেন আর হাতুড়ির আঘাতে নিজের স্বামীর পায়ে লাগানো কাঠের লাকড়িটি ভেঙে দেন। সাথে সাথে তার স্বামী মাটিতে পড়ে যান। দোহাই তোমার, একে ভেতরে নিয়ে যেও না। আমি তো মরবই, সাথে তুমিও বাঁচবে না। অনেক বড় ভুল করতে যাচ্ছ তুমি। আমার কথা শোনো। মা বলেন, আপনি আপনার পিশাচ পূজা করেন। আমি আপনার ভাইয়ের কাছ থেকে সব শুনেছি। ওই সবুজ চোখ আমি চিনে নিয়েছি। আপনি পারুল আর ওর পেটের বাচ্চার জন্য এ সমস্ত কিছু করছেন, তাই না? এ কথা শুনে স্বামী বলেন, হ্যাঁ, আমি পিশাচ পূজা করি। এই পিশাচই আমাকে ধন সম্পত্তি দিয়েছে, আর সে আমার সাথেই থাকে। সেদিন রাতে তোমাকে দেখে ফেলেছিল। তারপর থেকে তোমার গর্ভের সন্তানের দিকে লোভ, কিন্তু তোমার বয়স কম, তুমি আমাকে সন্তান দিতে পারবে না। মা পারুলকে নিয়ে ঘরের ভেতরে চলে আসেন। রাত হতে না হতেই ঘরের আশেপাশে মায়ের স্বামীর আত্মচিৎকারে বাতাস ভারী হয়ে ওঠে, এবং সে সাথে অনেক পশুর গর্জন। গভীর রাতে জন্ম হয় কাজলের। হ্যাঁ, সেই কাজলের, যার 2জন মা, পারুল এবং মার্জিয়া। মার্জিয়া মায়ের হাতেই জন্ম হয় আমার জন্মের পর আমার মা জ্ঞান হারান। জ্ঞান ফিরে এলে তিনি দেখেন সকাল হয়ে গেছে। মার্জিয়া মা বাড়ির সদর দরজার সামনে রক্তাক্ত অবস্থায় বসে আছেন, আর তার হাতে সেই হাতুড়ি। মার্জিয়া মায়ের কোলে ছিলাম আমি। আমার মা মার্জিয়া মাকে দেখে ভাবেন তিনি হয়তো বেঁচে নেই, কিন্তু মার্জিয়া মা বলেন, পারুল, আমি পিশাচকে আঘাত করেছি, কিন্তু মারতে পারিনি। এই মূর্তি ভেঙে ফেলতে চেয়েছিলাম, কিন্তু আমার স্বামী মারা যাওয়ার আগে আমাকে বলেছে পিশাচ এই মূর্তি দাস, এটা ভেঙে ফেললে সে মুক্ত হয়ে যাবে। সারা রাত ভেবেছি, ভেবে ভেবে সিদ্ধান্ত নিয়েছি এই মূর্তির দায়িত্ব আজ থেকে আমার। আমি এটা নিয়ে দূরে কোথাও চলে যাব। ওই সামনে দেখো একটা গভীর কুয়া, সেখানে এই পিশাচ আমার স্বামীকে নিয়ে গিয়েছিল। তার সাদা পাঞ্জাবি রক্তে ভেজা। আমি এই পিশাচকে আর কারো ক্ষতি করতে দেব না। মার্জিয়া মা আমার জন্মদাত্রী মায়ের হাতে চিঠি দিয়ে তাকে সেখান থেকে পাঠিয়ে দেন। মা সেই চিঠি নিয়ে মার্জিয়া মায়ের বলা ঠিকানায় গিয়ে দেখেন এটা মার্জিয়া মায়ের বাবার দোকান। চিঠিতে কি লেখা ছিল তা আমার মা কখনো জানতে চাননি, কিন্তু এরপর থেকে আমি নিজের নানু হিসেবে যাকে চিনেছি তিনি আসলে আমার আপন নানু ছিলেন না, তিনি মার্জিয়া মায়ের বাবা। আমার বাবাও আমার জন্মদাতা পিতা নন। আমার নানু অর্থাৎ মার্জিয়া মায়ের বাবা আমার মায়ের বিয়ে দেন। মার্জিয়া মা নিজের পুরো পরিবারটাই আমাদেরকে দিয়ে দিয়েছেন। তিনি কোথায় আছেন, বেঁচে আছেন কিনা আমি জানি না। আমি তাকে কখনো দেখিনি, কিন্তু আজ আমি বেঁচে আছি শুধুমাত্র তার জন্যই। আমার মা তো কিছুদিন আগে মারাই গিয়েছেন, কিন্তু তিনিও যতদিন বেঁচে ছিলেন তার কারণও ছিল মার্জিয়া। এখন আমাকে কেউ যদি জিজ্ঞেস করে, আমি বলি আমার মা 2জন, একজন আমার জন্মদাত্রী মা আর একজন আমার জীবনদাত্রী মার্জিয়া মা। আমি কাজল। এই ছিল আমার দ্বিতীয় মায়ের ঘটনা।
প্রিয় লিসেনার্স, এই বলে মাহি আপু তার কাজল ত্রিবেদীর ঘটনাটি সমাপ্ত করেন। এই ছিল আজকের ঘটনা। এই ঘটনা শোনার পর আমার বারবার মনে হয়েছে নিজের মায়ের কথা। আসলে আমাদের জীবনে বাবা মায়ের অবদান কতটুকু তা আমরা কখনো উপলব্ধি করতে পারি না। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। এই ছিল ঘটনা। আমরা দ্বিতীয় ঘটনাটিও শুনলাম, খুব লম্বা একটা ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় সুখের পলকে? ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। 200তম এপিসোড শেষ হওয়ার পরে 201তম এপিসোড চলছে এবং এই এপিসোডটি খুবই ইন্টারেস্টিং হচ্ছে আমার ধারণা। এবং আমরা এখন একটা অডিও ক্লিপে যাব। আশা করছি এই অডিও ক্লিপটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও আমাদের জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আমরা আপনাদের অপেক্ষায় থাকবো। এত লম্বা একটা সময় ধরে আপনাদেরকে এপিসোড উপহার দিচ্ছি, ঘটনা উপহার দিচ্ছি। এখন ভাবতেও ভালো লাগে যে এতদিন পর্যন্ত আপনারা যেহেতু সঙ্গে আছেন, সামনের অনেকটা পথ হয়তো একসাথে হাঁটতে পারবো। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, এবং সকল লিসেনারকেও জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম রাসেল ভাই। জানি আপনি সবসময় ভালো দলেই থাকেন, তবু একটা মানুষ সবসময় ভালো থাকতে পারে না, ভালো মন্দ মিলিয়ে থাকে। আল্লাহর কাছে দোয়া করি যাতে আপনি সবসময় ভালো থাকেন। আমি রাকিব সায়েম বলছি নারায়ণগঞ্জ থেকে। রাসেল ভাই, আমি সেই 2010 থেকে আপনার ভূত FM শুনে আসছি, মানে শুরুর দিক থেকেই। এখন ভূত.com শুনছি। আসলে আপনার এই শো শোনা ছাড়া রাতে আমার ঘুমিয়ে আসে না। এত বছরে কখনো আপনাকে ঘটনা পাঠানো হয়নি বা সুযোগ মিলেনি, বা বলতে পারেন শ্বাস করতে পারিনি। তবুও কিছুদিন বা কিছু মাস আগে আপনাকে একটা ঘটনা লিখে পাঠাই যে আমার মার সাথে ঘটে গিয়েছিল। সেই ঘটনাটি সিলেক্ট হয়নি, হয়তো বা আমি গুছিয়ে লিখতে পারিনি। তাই আজকে ভয়েস রেকর্ডের মাধ্যমে ঘটনা পাঠাচ্ছি। ঘটনাগুলো হচ্ছে আমার নিজের সাথে ঘটে যাওয়া কয়েকটি ঘটনার মধ্যে আমি আজকে 3টি ঘটনা বলবো। যদি সিলেক্ট হয় তাহলে আগামীতে আমার সাথে ঘটে যায় বা আমার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া অনেক ঘটনা আছে আশেপাশে, সেগুলোও শেয়ার করব। যাই হোক, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। প্রথম যে ঘটনাটি বলবো সেটা আমার স্বপ্নে ঘটে যাওয়া একটি ঘটনা। সেই ঘটনাটি ঘটে 2001 কি 2 সালের দিকে, যখন আমার 7 কি 8 বছর ছিল। এই স্বপ্নের ঘটনাটা আমি এজন্য বলছি কারণ সেই স্বপ্নটি আমি আজও ভুলতে পারিনি। রাসেল ভাই, আমি নারায়ণগঞ্জের বাসিন্দা হলেও আমার নানুর বাড়ি হচ্ছে চিটাগং হাটাজারি জেলার বাড়িগোনা নামে এক গ্রামে। সেই গ্রামটি ছিল হালদা নদীর একটি শাখা ধরে। তো আগে প্রত্যেক বছরই আমার আব্বু আমাদের নিয়ে যেত নানুর বাসায়, প্রায় 1 মাস থাকতাম সেখানে। 2001 সাল কি 2 সালের দিকে আব্বু আমাদের নানির বাসা নিয়ে যায়। তখন আমাদের বাড়িগোনা ছিল প্রত্যন্ত একটি গ্রাম, মানে পুরো গ্রাম। সেখানে বিদ্যুৎ নাই বললেই চলে তখনকার সময়। তাই এই বিদ্যুৎ না থাকার কারণে সন্ধ্যা হলেই সবাই ঘুমিয়ে যেত ওই গ্রামে। আমরাও সন্ধ্যা হলে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গল্প গুজব করে ঘুমিয়ে যেতাম। রাসেল ভাই, আমি আমার নানির বাসায় একটু বর্ণনা দিই। নানির বাসাটা ছিল হালদা নদীর একবারে পার ঘেঁষে, মানে নানুর বাসার সামনেই ছিল নদী। বাসাটি ছিল প্রথমে বারান্দা, তারপর থাকার রুম বা বেডরুম যেখানে আমরা থাকতাম। তার পিছনে একটা খালি জায়গা উঠোনের মতো, তার পিছনে বাথরুম এবং বাথরুমের মাঝে হচ্ছে টয়লেট।
রাসেল ভাই, যখন নানি বাসায় যেতাম তখন খুব দুষ্টুমি করতাম আমি আর মেজো ভাই। মার কথা শুনতাম না, তাই মাঝে মাঝে মধ্যে শাসন করতাম আমাদের। তো এক সন্ধ্যায় আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই। আমরা আসলে রাসেল ভাই নানু বাসায় ঘুমাতাম হলো জোর করে, কারণ তখন নানু বাসায় কেউ থাকতো না, আমরাই মাঝে মাঝে যেতাম, মানে বছরে একবার যে যেতাম তখনই নানুর বাসা খোলা হতো, বাকিটা সময় কেউ থাকতো না। আর সেখানে তাই খাট বা চোখের কোনো ব্যবস্থা ছিল না, আমরা গেলে ফ্লোর করে একসাথে সবাই ঘুমাতাম। তো আমি একবারে কিনারে ঘুমাই আব্বুর পাশে। ঘুমিয়ে যাওয়ার পর আমি একটা স্বপ্ন দেখি। স্বপ্নটা হচ্ছে এরকম যে আমি কোনো কারণে মা আমাকে অনেক শাসন করে রাত্রিবেলা। তা আমি কি করি, রাগ করে বাড়ির যে পিছনে উঠোনের জায়গাটা আছে সেই উঠোনের জায়গাতে খড়কুটোর একটা স্তূপে গিয়ে শুয়ে পড়ি। রাসেল ভাই, আপনি জানেন বা লিসেনাররা অনেকেই জানবেন যে গ্রামে ধান কাটার পর যে খড়গুলো থাকে সেগুলো একটা বড় স্তূপ তৈরি করে। এখন করে কিনা যায় না, অনেক বছর হবে গ্রামে যাই না। আর স্তূপ তৈরি করে, মাঝখানে একটা বাঁশ দেওয়া থাকে, তার উপর একটা ডিবি রাখা হয়। তো আমি সেই স্তূপের উপরে শুয়ে পড়ি, মানে স্বপ্নে আমি দেখছি মার সাথে রাগ করে আমি রাত্রে ওই স্তূপে ঘুমিয়ে যাই আর কি। এরপরে দেখি যে ভাজ্যবের পাশ দিয়ে কে যেন আসছে, বলছে গম্ভীর ভাষায় রাকিব। তখন আমি যে খড়কুটায় শুয়েছিলাম উঠে পড়লাম, উঠে অপলক দৃষ্টিতে সেখানে তাকিয়ে থাকলাম। দেখলাম একটি লোক আসছে, যার সারা শরীর চাদর দিয়ে ঢাকা ছিল, মানে চাদরটা এরকম ভাবে ছিল যে দু হাত দিয়ে পেঁচিয়ে রাখলে যেরকম হয় না, যেমন পাখির ডানা দুটো যদি দুইটি ডানা যখন মুখের সামনে এসে ধরে যেরকম আবর্তন করে রাখতে পারে বা আবর্তন করে, তেমন ভাবেই ওই লোকটি চাদর দিয়ে তার সারা শরীর ঢেকে রেখেছে বা আবর্তন করে রেখেছে। সেইভাবেই সামনে আস্তে আস্তে আসতে লাগলো, আর আমি স্বপ্নের মধ্যে ভয় পেতে লাগলাম। তখন ওই লোকটা যখন সামনে আসলো, আস্তে আস্তে সামনে আসতেছিল, যখন আমিও সেই লোকটা দিকে তাকিয়েছিলাম। তো সামনে আসার পর এমন হলো যে সে দুই হাত দিয়ে যে চাদর দিয়ে তার সারা শরীর বা মুখ ঢেকে রেখেছিল না, সে আস্তে আস্তে তার হাতটা সরাতে লাগলো চাদর সহ, আর তার মুখটি স্পষ্ট হতে লাগলো আমার সামনে। যখন তার মুখ দেখলাম তখন আমি আরো ভয় পেয়ে গেলাম, এতটা ভয় পেয়ে গেলাম যে যা বলে বুঝাতে পারবো না। সেই মুখটি আমার চোখে এখনো ভাসছে, যে কারণে সেই স্বপ্নটি আমি আজও ভুলতে পারিনি। এখনো আমার সেই স্বপ্নের কথা মনে পড়ে। সেই মুখটি ছিল অনেক বিভৎস এবং সে চাদরটি সরিয়ে হাসতে লাগলো। এর কয়েক সেকেন্ডের মধ্যেই এমন হলো যে মানে বাস্তবের দিকে যে আমি কথা বলতে পারছি না, আমি নড়াচড়াও করতে পারছি না, এরকম মনে হচ্ছিল যে কেউ আমাকে জোর করে বেঁধে রাখছে এবং আমার মুখ চেপে ধরেছে। পাশে আমার আব্বু শোয়া ছিল, আমি তাকেও ধরতে পারছি না, মানে আমি ঘুমের থেকে তখন মনে হচ্ছে যে আমি সজাগ হয়ে গেছি, কিন্তু আমি নড়াচড়া করতে পারছি না। কিন্তু যখন হঠাৎ আব্বুর হাতটি আমার শরীরে পড়লো, তখন আমি যেমন দম ছাড়তে পারলাম এবং কথা বলতে পারলাম, নড়াচড়া করতে পারলাম। তখন আব্বু বলে জোরে চিৎকার দিয়ে আব্বুকে জড়িয়ে ধরলাম। সে বললো কি হয়েছে, তখন আমি কিছু বলতে পারিনি। আব্বু আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে ঘুমায় পড়ো, খারাপ স্বপ্ন দেখছো হয়তো। তারপরে আমি বুঝতে পারলাম বড় হয়ে যে এটাকে বোবায় ধরা বলে। তো সেই প্রথমেই ঘুমের ভেতরে আমাকে বোবায় ধরেছিল এবং আজ পর্যন্ত আর এরকম কোনো স্বপ্ন হয় দেখিনি, আর আমার বোবায় ধরেনি। সেই কারণে এই স্বপ্নটি আমার এখনো মনে পড়ে এবং মনে পড়লে এখনো ভয় লাগে। আর আমি হয়তো মনে করি যে আমি সেই বোবা জিনকে দেখেছি, যাকে দেখা মাত্র আমার প্যারালাইসিসের মতো অবস্থা হয়েছিল। দ্বিতীয় যে ঘটনাটি আমার সাথে ঘটে সেটা হচ্ছে 2009 সালে
নারায়ণগঞ্জে আমার পাইকপাড়া এলাকায় আমার বাসার এখানে। তো ঘটনাটা হচ্ছে এবং যে যখন 2009 হয় তখন আমি ক্লাস 9-এ পড়তাম। তখনকার সময় আমার মধ্যে একটা কিউরিওসিটি তৈরি হয়, বা বলতে পারেন এর 1 বছর আগে বা 2 বছর আগে থেকে আমার ভেতর থেকে ভূতের ভয়টা আর কি চলে যায়। একটা কিউরিওসিটি হয় যে আমি ভূত বা জিন দেখব। মানে আমি তো মুসলমান হিসেবে তো এটাই বিশ্বাস করতো যে জিন বলতে কিছু আছে, প্যারানরমাল কোনো ঘটনা ঘটে। তো সেই সময়টায় আমার মধ্যে এরকম কিউরিওসিটি থাকতো যে আমি একবার হলো এরকম ভূত বা জিন দেখব। তাই হতো কি যে আমার বাসার সামনে একটা পুকুর ছিল আগে, যা ডোবায় পরিণত হয় মসজিদের পাশে থেকে আমাদের বাসা অবধি সে পুকুরটি। তো এর পাশেই একটা একতলা বিল্ডিং তোলা ছিল, এখন সেটা কমপ্লিট হয়ে গেছে, তখন কমপ্লিট ছিল না, শুধু নিচে দিয়ে ফাঁকা ছিল আর শুধু ছাদ ছিল। আর ওই বাসার পাশে আরো 2টি একতলা বিল্ডিং ছিল, সেগুলা ছাদও একদম অ্যাটাচ করা ছিল। আর যেই ছাদটা খালি ছিল, মানে পাশে যে 2 বিল্ডিং ছিল সেটা তো কমপ্লিট ছিল, একতলা বিল্ডিং, কিন্তু যে বিল্ডিংটাতে আমি কথা বলছি সেটা কমপ্লিট ছিল না, মাঝখানে ফাঁকা ছিল। এর পশ্চিম সাইডে মানে পশ্চিম দক্ষিণ সাইড দিয়ে ডোবার জায়গাটা ছিল, ফাঁকা ছিল, আর একটা ডুমুর গাছ ছিল। তো রাসেল ভাই, আপনি তো জানেনই যে 2009 সালের সময় বা অনেক লোডশেডিং হতো গরমের কালে, কারেন্ট চলে গেলে আসার আর সম্ভাবনা থাকতো না। তো আমরা যারা বন্ধু ছিলাম বা বাসার ভাই ব্রাদার ছিলাম, তারা ওই ছাদেই আড্ডা মারতাম, কিন্তু বেশিরভাগ সময় 12টার পর আর ওখানে কেউ আড্ডা মারতো না। কিন্তু যখনই কারেন্ট যেত, 12টা হোক, 1টা হোক, 2টা হোক, আমি ওই ছাদে উঠতাম। আর আমার কাছে একটা মোবাইল ছিল তখন, চায়না মোবাইল, সেটা লাউডে গান বাজিয়ে আমি পায়চারি করতাম সবসময় ছাদে। আর চিন্তা করতাম যদি কিছু দেখি, প্যারানরমাল কিছু, এরকম একটা কিউরিওসিটি ছিল। এরকমই একটা রাত ছিল যখন কারেন্ট চলে যায় 1টা-1:30টার দিকে। তা আমি বাসা থেকে বেরিয়ে সেই ছাদে উঠে যাই। তো ছাদে উঠে আমি একাই পায়চারা করতে থাকি গান বাজিয়ে। তো ওই ছাদের পাশে আরেকটা যে বিল্ডিং ছিল, সেটা হচ্ছে পশ্চিম উত্তর দিকে বিল্ডিংটা। ওই বিল্ডিং এর পিছনে একটা জাম গাছ ছিল আর একটা কুড়ে গাছ ছিল। সেটা নিয়েও একটা ঘটনা আছে যে কুড়ে গাছে একটা জিন ছিল। আমার এক চাচাকে জিনে ধরেছিল ওই কুড়ে গাছ থেকে। সেই কুড়ে গাছটা কাটা হয়ে যায়, কিন্তু এই গাছটা, জাম গাছটা তখন রয়ে গিয়েছিল। এখন জাম গাছটা নেই, যেহেতু কালের বিবর্তনে অনেক কিছু ভেঙে আধুনিকভাবে জায়গা ভরাট করে বা গাছ কেটে বাসা বাড়ি তৈরি করা হচ্ছে, এখন তেমনই। কিন্তু আগে ওই জায়গাটা একটা জাম গাছ ছিল। ওই জাম গাছের কোন সাইডেই মানে ছাদের উপর একটা হাউস ছিল। তো অন্ধকারের ভিতরে আমার মনে হলো যে ওই হাউসের পাশে থেকে কে যেন আমার দিকে তাকিয়ে আছে। আমি সরাসরি সেদিকে তাকালাম না, আমি যেহেতু পায়চারা করছি ছাদের এই পাশ থেকে ওই পাশ, মানে উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর দিকে পায়চারা করছে, আর সিঁড়িটা ছিল উত্তর দিকে। তা আমি আর চোখে দেখতে লাগলাম যে হ্যাঁ, কিছু একটা আমার দিকে তাকিয়ে আছে, সেটা চোখগুলি অস্বাভাবিক ভাবে বড়। আমি এটা লক্ষ্য করার পর অনেকটা ঘাবড়ে যাই। এত দিন যে কিউরিওসিটি ছিল যে কোনো প্যারানরমাল কিছু দেখবো, ভূত বা জিন দেখবো, কিন্তু যখন সেটা সম্মুখীন হই তখন আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। মানে ভেতর ভেতর খারাপ হচ্ছে, কিন্তু আমি তবুও নিজেকে কন্ট্রোল করছিলাম। আমি আর চোখে আর একটু ভালোভাবে দেখতে লাগলাম, মানে 2-3বার পায়চারি করলাম, যে দেখলাম জিনিসটা হচ্ছে 2.5 ফুট কি 3 ফুটের সমান একটা বাচ্চার মতন। মাথায় কোনো চুল নেই, কিন্তু মাথাটা অনেক বড় এবং চোখগুলাও অনেক বড় বড়। সেটা ওই কোণা থেকে আমাকে দেখছে। আমি তারপর চিন্তা করলাম ওইটার দিকে সরাসরি না তাকিয়ে আমি যখন আবার দক্ষিণ থেকে উত্তর দিকে আসলাম, আস্তে আস্তে আমি সিঁড়ি দিয়ে নিয়ে আমি বাসার দিকে চলে যাই আর কি। এই ঘটনাটা বলার কারণ হচ্ছে এই যে অনেকেরই কিউরিওসিটি দেখে, অনেকে অনেক সাহস দেখায়, যেমন আমিও বলি আমি অনেক সাহসী। কিন্তু মানুষ যত সাহসী হোক না কেন, যখন কোনো প্যারানরমাল বা অস্বাভাবিক কিছু বা দেখে বা সম্মুখীন হয়, তখন কিন্তু তার ওই সাহস রেখে মানে সাহসটা ধরে রাখাটা খুবই
হয়ে যায়, কঠিন হয়ে যায়। তৃতীয় যে ঘটনাটি আমি বলবো সেই ঘটনাটি হচ্ছে আমার জীবনের এই পর্যন্ত ঘটে যাওয়া সবচাইতে ভয়ানক ঘটনা প্যারানর্মাল দিক দিয়ে। ঘটনাটি ঘটেছে আমার নানুর বাসার সেই বাড়িগোনা নামক গ্রামে। তো সালটা ছিল 2014। তখন আমি আমার মামাতো ভাই এবং কিছু তার বন্ধুরা মিলে পশ্চিমপাড়া বাজারে আড্ডা দিচ্ছিলাম। অবশ্য বাসা থেকে সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম আর মামাতো ভাইয়ের সাথে। মামাতো ভাইয়ের নামটি হচ্ছে নাসির। আগে তারা সাম্পান ছিল তাদের, কিন্তু সাম্পানের কোস্ট এবং নদীতে ই করার কারণে তারা তখন সিএনজি চালাতো আর কি। মদিনাঘাট থেকে বাড়িগোনা, পশ্চিমপাড়া, পূবপাড়া পর্যন্ত তারা সিএনজি সার্ভিস দিয়ে থাকতো মানুষ যাতায়াতের জন্য। তো তার সিএনজি করে ঘুরতাম বা ঘুরতে বেরিয়েছিলাম সন্ধ্যা দিকে। তো আড্ডা দিতে দিতে রাত 12টা বেজে যায়। তখনকার সময়ে বাড়িগোনা গ্রামে অনেকটা ইলেকট্রিসিটি এসেছিল, কিন্তু রাস্তার দিকে লাইট থাকতো না আর কি। বাসায় বাসায় ইলেকট্রিসিটি ছিল, কিন্তু ওই যে আছে না যে 100 পাওয়ার 60 পাওয়ারের বাল্ব, এগুলো ইউজ করা হতো বাসা বাড়িতে, এবং তা খুবই সামান্য আলো হতো, মানে বেশি লাইট ইউজ করতো না কোনো বাসায়। আর রাস্তাতে তো লাইট ইউজ করতোই না, ওই কোনো দোকান যদি খোলা থাকতো তো সেই আলোতেই চলতো। তার গ্রামের মানুষটা টর্চ দিয়ে চলাফেরা করতো, টর্চ লাইট দিয়ে। যাই হোক, আমি ঘটনাতে আবার ফিরে আসি। তো আমরা বাজারে, পশ্চিমপাড়া বাজারে আড্ডা দিচ্ছিলাম। রাত 12টা বেজে যায়, সবগুলো দোকানপাট বন্ধ, শুধু একটা দোকান খোলা যেটাতে আমরা আড্ডা দিচ্ছিলাম আর কি। কারণ গ্রামের বাজার 8টার দিকেই বেশিরভাগ দোকান বন্ধ হয়ে যায়, আর যেগুলা কয়েকটা খোলা থাকে ফার্মেসি বা কয়েকটা দোকান, সেগুলা খুব বড় জোর 10টা পর্যন্ত খোলা থাকে। কিন্তু আমাদের যে দোকানটা সেটা 12টা পর্যন্ত খোলা রাখার কারণ হচ্ছে যে সেই দোকানটা ছিল আমাদের পরিচিত, এবং আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম বিদায় দোকানটি 12টা পর্যন্ত খোলা রাখি। তো আড্ডা দেওয়া শেষ হলে নাসির ভাই আমাকে বলে যে পশ্চিমপাড়ার আরেকটু দূরে, মানে আরো 10 মিনিটের পথ পশ্চিমপাড়া পার হয়ে কাউলি হচ্ছে, তো কাউলি দেখতে যাব কিনা। গ্রামে গেলে প্রায় সময় কাউলি শোনা হয়, কাউলি আসরে যাওয়া হয়, কিন্তু তখন আমার মনে চাইলো না আর কি যে আমি কাউলিতে যাবো। আমি বললাম যে না ভাইয়া, আমি যাবো না, তোমরা যাও। তারপর বললো যে রাত তো অনেক হয়ে গেছে, বাসায় যাবি এত দূর, একা যেতে পারবি কিনা। আমি বলছি না, একা যেতে পারবো, কোনো সমস্যা হবে না। কারণ না, আমার কাছে সিএনজি আছে, আমি তার দিয়ে আসি। কিন্তু আমাকে দিতে গেলে দেখা যেতেছে আর ওদিকে 4-5 জন দাঁড়ানো আছে, তাদেরকে নিয়ে তার কাউলি দেখতে যেতে পারবে না। আমি মানে কয়েকজন এখানে দাঁড়িয়ে থাকতে হবে। তো আমি বললাম যে না, লেট করার দরকার নেই, তোমরা সবাই মিলে কাউলি দেখতে যাও, আমি একা যেতে পারবো, কোনো অসুবিধা নেই। আর তখন আমার স্মোক করার ছিল, হ্যাবিট ছিল। তো আমি থেকে দোকান থেকে 2টা সিগারেট নিয়ে নিই, যাওয়ার পথে স্মোক করতে করতে যাব ভেবে নিলাম। আসলে পশ্চিমপাড়া থেকে আমার নানির বাসা নদীর পাড় দিয়ে যদি তাকাই তাহলে দেখা যায়, যেহেতু নদীর পাড়ে আমার নানির বাসাটা, তো দেখা যেত। কিন্তু এটা এই মানে হেঁটে যাওয়ার পথ ছিল মিনিমাম 1 থেকে 1.5 মাইল, মানে 1 থেকে 1.5 মাইল দূরত্ব হচ্ছে আমার নানির বাসা থেকে পশ্চিমপাড়া সে বাজারটা। মাঝখানে কোনো দোকান নেই, কিন্তু যে আমার নানুর বাসা ঢুকতে যাওয়ার আগে গোরস্থান দিয়ে যেতে হয়। এর আগে একটি দোকান আছে আমার আরেক মামার, মানে হাতে গোনা আর 2টি দোকান পরে ওঠে, তাও আবার আমার মামার নানুর বাসার কাছাকাছি। কারণ তখন সেখানকারটা একটু ঘনবসতি, কিন্তু এই বাজারের আগ পর্যন্ত কোনো বাসা বাড়ি নেই, সবগুলো হচ্ছে চাষের জমি। আর এক পাশে হচ্ছে নদী, আর এক পাশে হচ্ছে বিল, মানে চাষের জমি। তো তারাও চলে গেল, আমিও বাসার দিকে রওনা দিলাম। তখন মানে সেই রাতটা ছিল হয়তো আমাবস্যার রাত, কারণ ঘুটঘুটে অন্ধকার ছিল, আশেপাশে বেশি দূর তাকিয়ে দেখা যাচ্ছিল না, মানে পথও দেখা যাচ্ছিল না। আর তাই আলোর যে প্রয়োজনটা মেটাবো সেটা মিটছে না, কারণ আমার কাছে যে মোবাইলটি ছিল সেই মোবাইলটি ছিল নোকিয়া আশা, অ্যান্ড্রয়েড মোবাইল তখন আমি ইউজ করিনি। আশা মোবাইলটা ছিল টাচ অ্যান্ড টাইপ, ওইটা ডিসপ্লে আলোতে যতদূর দেখা যায় ততদূর আমি, আর রোডটা যে পথ সে পথটা আমার অনেক পরিচিত ছিল বিদায় আমি যেতে
পারছিলাম, কারণ আন্দাজ করতে পারছিলাম পথটা কোন দিকে যাবে। গ্রামের পথ বুঝতেই পারেন, আঁকা বাঁকা পথ, আর পথটি ছিল কোথাও ইট দেওয়া, কোথাও মেটো পথ, আর দুপাশে ছিল অনেকগুলো গাছ, সিম গাছ। তো পশ্চিমপাড়ার বাজার থেকে বের হলাম। পশ্চিমপাড়া বাজার থেকে বের হওয়ার সময় বা ঢোকার সময় দুইটা তাল গাছ পড়ে। এই দুইটা তাল গাছে নিয়ে অনেক ঘটনা আছে ওই গ্রামে, মানে শুনেছি আমি যে দুইটা তাল গাছে নাকি বদজিন থাকে। তো যাই হোক, পশ্চিমপাড়া বাজার থেকে বেরিয়ে কয়েক কদম পার হতেই, মানে যেমন 1 মিনিট হাঁটার পরই পিছন থেকে কে জানি আমাকে ডাক দিয়ে উঠলো। এমনভাবে বলে উঠলো, এই রাকিব, ধারা। আমি হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে ভাবতে লাগলাম, যেহেতু একা একা যাচ্ছি, অন্ধকার পথ, মনে একটু হলো ভয় আছে। সেই ভয়ের কারণে হয়তো মনে হচ্ছে যে কেউ আমাকে ডাকছে। তারপর আমি হাঁটতে লাগলাম। হাঁটার পর আবার বললো, এর কি? তখন দাঁড়াতে বললাম না, দাঁড়া। আমি আবার একটু দাঁড়ালাম। এখন পিছনে তাকাতে নিব, এই সময় মনে পড়লো, কারণ গ্রামে গেলেই মামা আছে বা অনেকের মুখেই অনেক ঘটনা শুনতে পাই যে অমুকের ঝিনে ধরেছে, অমুকের এই ঘটনা ঘটেছে। তো এরকম একটা ঘটনা শুনেছিলাম যে এক মাদ্রাসার ছাত্র এরকম রাত্রেবেলা যাচ্ছিল, তাকে পিছন থেকে কেউ একজন ডাক দিয়েছে। সে পিছনে তাকার সাথে সাথে তাকে ঘাড় মুটকে মেরে ফেলা হয়েছে আর কি। মানে এরকমটা ছিল যে মনে হচ্ছে কেউ একজন ওই মাদ্রাসা ছাত্রকে কষে এক থাপ্পড় দিয়েছে, থাপ্পড়ের কারণে তার ঘাড় বাঁকা হয়ে সে মারা গেছে, এবং তার গালে এবং ঘাড় পর্যন্ত হাতের ছাপ বসা ছিল। তো এই কথাটা মনে পড়ে আমি আর পিছনে তাকাই না, মানে আমার ভেতরে ভয় আরো বেড়ে গেল। এরকম ভয় বেড়ে গেল যে আমি তখন যে ঠান্ডা ঠান্ডা ভাব ছিল গ্রামে, নদীর বাতাস, তার মধ্যে আমি ঘামাচ্ছি। আর এইও একটা মাথায় ভিতরে আসলো যে সাথে সাথে যে এই পিছন থেকে যে আমাকে ডাকছে সে বলছে যে এই রাকিব, দাঁড়া। কিন্তু ওই গ্রামে এমন কোনো মানুষ নেই যে এমন শুদ্ধভাবে কথা বলতে পারবে। আমার চিরঙে কেউ ডাকলে আমাকে ডাকে রাকিবে, আর যদি ওইখানকার লোকই যদি কেউ আমাকে ডাকতো তাহলে বলতে রাকিবে তিয়ে। তিয়ে শব্দটার মানে হচ্ছে যে দাঁড়ান। তো কিন্তু ওই চিরঙে আঞ্চলিক ভাষায় আমাকে ডাক দেয়নি, ডাক দিয়েছে ঢাকা বা শুদ্ধ ভাষায়। তা আমি সেটা চিন্তা করেও আর পিছু তাকাইনি। আমি সিগারেটটা তো ধরানো ছিল, আমি সেটা টানতে টানতে হাঁটতে থাকি। মানে আর সেই পিছন থেকে অনবরত যে জিনিসটা ছিল সেটা আমাকে ডাকতে থাকে, মানে বলতে থাকে যে বারবার, এরা কি দ্বারা। প্রচন্ড ভয়ের মাঝেও আমি দ্রুত হাঁটতে লাগলাম, যেহেতু পেছন থেকে কোনো একটা জিনিস বা জিন বলতে পারেন আপনারা আমাকে ডাকছে যে এরা কি তারা। তো একটা মানুষের পেছন থেকে যদি কেউ ডাকি ভাবে, তখন রাত 12টা বাজে, গ্রামের পথ, অবশ্যই রাত অন্ধকারচ্ছন্ন, বেশি দূর কিছু দেখা যায় না অন্ধকারের কারণে। এরকম একটা জায়গায় যেখানে কেউ শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, কিন্তু আপনাকে শুদ্ধ ভাষায় ডাকছে, তো কতটা ভয়ঙ্কর হতে পারে যেটা যে পরিস্থিতিতে থাকে, যেমন আমি ছিলাম, আমি বুঝতে পারছি। বা এরকম পরিস্থিতিতে যারা পড়ে তারাই বুঝতে পারবে যে তখনকার সময়টা কত কঠিন হয়ে যায়। তারপর আমি হাঁটতে লাগলাম আর কি বাসার দিকে, কারণ আমার তো আর কোনো উপায় নেই, আমি সেন্সলেসও হচ্ছি না, আমি অনেক ভয় পাচ্ছি। কিন্তু আমার মনের ভেতরে একটা জিনিসই চলছে, আমার যেভাবে হোক বাসায় যেতে হবে। আর পেছন থেকে সেই জিনিসটা আমাকে ডেকেই যাচ্ছে, এরা কি দাঁড়া, মানে বলে যাচ্ছে দাঁড়া। হাঁটতেছি অনেকটা পথ পার হওয়ার পর, মানে ওই যে চাষের জমি থাকে না, বিলের মাঝখানে একটা উঁচু জায়গা করা হয়েছে, মানে একটা সরু পথ দিয়ে। সেই উঁচু জায়গার ভিতরে একটা প্রাইমারি স্কুল। তো সেই প্রাইমারি স্কুল নিয়েও অনেক ঘটনা শুনেছি, যে প্রাইমারি স্কুলের পাশে নাকি অনেক বাচ্চা মারা যেত এবং বাচ্চাগুলোকে উপর করে মাটির ভিতরে গুজে রাখত। সত্য, সেই ঘটনার কথাটাও মনে পড়ে গেল সেই সময়। আরো ভয় পেতে লাগলাম, কিন্তু আমার হাত পা কাঁপছিল, আমি হাঁটতেছি, আমি অনেক ঘামতেছি, কিন্তু আমি সেন্সলেস হচ্ছি না। আমি তখন ওই স্কুলের পাশে স্কুলের দিকে তাকাবো কিনা সেই ভয়টাও পাচ্ছি। এরকম সময় আমার হাতে যে সিগারেটটা ছিল সেটা শেষ হতে লাগলো। তো শেষ হয়ে যাওয়ার সময় আমি চিন্তা করলাম আরেকটা সিগারেট এর সাথে সাথে ধরাবো। তো ওই সিগারেটটা শেষ হওয়ার আগে একটা সিগারেট ধরাচ্ছি, এরকম পরে আমি বুঝতে পারলাম যে সিগারেটটা আমি উল্টো ধরে ফেলেছি, যে কারণে সিগারেটটা নষ্ট হয়ে যায়, আমি এটা ফালাই দিই। এবং আমি এতক্ষণ একটা সাহস নিয়ে চলছিলাম যে আমার হাতে সিগারেট ছিল, আগুন আছে, আমাকে কিছু করতে পারবে না, এরকমটা শ্বাস। মানে অনেক সময় শুনি, অনেকের কাছে শুনি যে আগুন দেখলে জিনেরা ভূতেরা কিছু করতে পারে না। আসলে এটা কতটা বাস্তব আমি এখনো জানি না, কিন্তু
একটা মানুষের আশা ভরসা থাকে না, মানুষের আশাই হচ্ছে সবকিছু, ভরসাই হচ্ছে সবকিছু। সেই ভরসার কারণেই আমি এত দূর হেঁটে আসছি। এখন তো সেই জিনিসটাও নাই আমার কাছে। আমি বাসার কাছাকাছি চলে আসছি অনেকটা। যে মামার বললাম না, একটা মামার দোকান আছে, সেই দোকানের কাছাকাছি, দোকানটা বন্ধ, অন্ধকার। কিন্তু এখন আরেকটা ভয়ঙ্কর হলো যে আমার গোরস্থানের পাশ দিয়ে যেতে হবে, মানে নদীর পাশে কবরস্থানের পাশে একটা সরু রাস্তা পার হয়ে একটা সাঁকো পার হতে হবে। সাঁকোটা হচ্ছে এই যে আমাদের বা নামের বাসার পাশে একটা পুকুর খনন করেছে, সেটা হচ্ছে হলো একটা করা হয়েছে নদীর সাথে লিঙ্ক করা। যখন জোয়ার আসে তখন পুকুরটা ভরে, যখন বাটা যায় তখন পুকুরটা খালি হয়ে যায়। তো এটার উপর সাঁকো দিয়ে যেতে হবে। এই সাঁকোর দিকেও আমার বড় ভাই এবং বড় বোন পড়ে গিয়েছিল ছোট থাকতে। এই নিয়ে ঘটনা আছে, এবং গোরস্থানের পাশে রাস্তা দিয়ে অনেক ঘটনা শুনছি। মানে একবারে ভয়ঙ্কর একটা অবস্থা, যে এই অবস্থা মনে করেন একটা মানুষ কিভাবে করবে, মানে আমিও অনেকটা বুঝতে পারতেছিলাম না যে কি করব। আমি এখন দাঁড়িয়ে আছি, গোরস্থানের ভেতর দিয়ে যাবো কি যাবো না, এরকম একদম দাঁড়ানোর পর আমার হাতের মোবাইল দিয়ে আমি আমার মাকে কল দিলাম। কল দেওয়ার সাথে সাথে মার জারি খেলাম। মা বলতে লাগলো এত রাত হয়ে গেছে, এখনো বাসাস না, কই আসোস? তা আমি বললাম যে মা, আমার পিছন থেকে কে জানি ডাকতেছেন, পশ্চিমপাড়া বাজার থেকে আসছি, মানে আসতেছিলাম পশ্চিমপাড়া থেকে, কে জানি পিছনে থেকে অনবরত বলে যেতেছে রাকিব ধারা। আমি যে মার সাথে ফোনে কথা বলতেছি তখন ওই পিছনে জিনিসটা বলতেছে, রাকিব পিছনে তাকা। যেহেতু আমি দাঁড়াই ছিলাম তখন, আমি তো তাকাচ্ছি না। তারপর হলো মা বলতেছে তৎক্ষণে, তুই বাবা বাসায় আসিস না গোরস্থান দিয়া, তুই একটু সামনে তোর ফরাই মামার বাসা চলে যা। ফরাই মামা হচ্ছে ওই সেই যে নাসির ভাই আছে না, নাসির ভাইয়ের বাবা। তো ফরাই মামার বাসা হচ্ছে হলো গোরস্থানের বাম সাইডের পর দিয়ে আর একটু সামনে, 1 মিনিট সামনে এগুলো রাস্তার পাশে একটা পুকুরের পরই তার বাসা। মানে ওই গ্রামে হয় কি যে সবার বাসায় একটা করে পুকুর থাকে, আমার নানির বাসা হোক বা আশেপাশে যতগুলা বাড়িঘর আছে তাদের বাসার সামনে একটা করে পুকুর থাকে। তো আমি যে মার কথা শুনে আমিও ফরাই মামার বাসার দিকে রওনা দিতে রাখলাম, এবং ফরাই মামার মোবাইলে ডায়াল করলাম, করে বললাম যে মামা আমি তোমার বাসায় আসতেছি। তুমি আসতেছো এই কথায়? নাসির কোথায়? আমি কিছু নাসিম ভাই তো কাউলি শুনতে গেছে, আমি এদিকে এসে বসছি, বাসা যাবো না, আপনার বাসার দিকে আসতেছি। বলছে আচ্ছা তাড়াতাড়ি আসো। তা আমি আমার বাসার দিকে যেতেছি। তো সেই সময় কিন্তু পিছন দিকে থেকে সেই জিনিসটা কিন্তু অনবরতই এখন বলে যাচ্ছে। তখন তো দাঁড়াইছিলাম, বলছে পিছিয়ে থাকা, এখন আবার হাঁটতেছি, বলতেছে দাঁড়া। তো একই কথা শুনতেছি, অনবরত শুনতে আমি মামার পুকুর পাশ দিয়ে গিয়ে মামার বাসার দরজায় নক করলাম। তখনও পিছন থেকে বলতেছে রাকিব পিছিয়ে থাকা, রাকিব পিছিয়ে থাকা। তারপর দরজাটা খুললো যখন মামা, তখনই আর এই শব্দটা পেলাম না। মামা দরজা খুলে সাথে সাথে বললো তাড়াতাড়ি ঘর ঢুকো মামা। ঘর ঢুকলাম, ঘর ঢুকার সাথে সাথে দেখলাম যে মামি পানি হাতে ধরা ছিল, পানি দিয়ে বললো যে পানিটা খাও, তাড়াতাড়ি পানি খাও। মানে এরকম হয়েছে যে যখন তাদেরকে ফোন দিয়ে বলছি যে আমি তোমার বাসায় আসতেছি, তোমার বাসা থেকে বাসা যাবো না, তখনই তারা কিছু একটা বুঝতে পারছে। তো আমি বলতে নিয়েছিলাম যে কি ঘটনা ঘটছে। সে বললো যে মামা বললো যে না এখন কিছু বল লাগবে না, নাসি যেহেতু বাসায় আসে না, মাসির ঘরে তুমি ঘুমাও, চুপ করে সকালে শুনবো না কি হয়েছে না হয়েছে। ঠিক আছে, আমি তখন অনেক ক্লান্ত ছিলাম, ঘামে পুরো ভিজে গেছি আমি, মানে অনেক একটা অবস্থা যে কি একটা পরিস্থিতি থেকে যে আমি মুক্তি পেলাম, মানে মামার বাসা ঢুকে পড়ছে তা বলে বোঝানো যাবে না। তো সেই পরের দিন মা সকালে ফরাই মামার বাসায় চলে আসে, কারণ মামার বাসার আমাদের নানি বাসা তেমন একটা দূর ছিল না। তা এসে বললো যে তার রাতে যদি ফোন দিয়েছিল তার পিছন থেকে ডাকছে, সেটা আমিও শুনছি। মানে আমি যে ফোন দিয়েছিলাম যে মাকে যে আমি বাসার দিকে আসবো কিনা গোরস্থানের পাশ দিয়ে, যে আমার যে পিছনে যে অবয়টা আমার দিকে ডাকতেছিল, বলতেছিল যে পিছনে থাকা সেই শব্দ বা সেই তার কথা ফোন দিয়ে মাও শুনতে পায়, যখন ফোনের মাধ্যমে আর কি। তো এরপর কয়েকদিন পর নানি বাসা থেকে চলে আসি। এই ছিল আমার তৃতীয় ঘটনা। তো রাসেল ভাই, আমার ঘটনাগুলি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করলে আমি অনেক খুশি হব। আপনাকে এত কষ্ট করে ঘটনাটি শোনার জন্য ধন্যবাদ, এবং লিসেনারদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর সবাইকে জানাচ্ছি আমার সালাম আবারও। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। Spirit, be here with me. কে তুমি? ভূত.com
রাসেল আজির সাথে আপনারা শুনছেন ভূত.com আর 201তম এপিসোড চলছে আজকে, এবং এই এপিসোডে আমরা সাবিত সিফাতের ঘটনা ছাড়াও আরও একটা অডিও ক্লিপ প্লে করেছি একটু আগেই। এখন আমরা দ্বিতীয় অডিও ক্লিপে যাব। আশা করছি এই অডিও ক্লিপটি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি নাজমুল হুদা বলছিলাম ঢাকার উত্তরা থেকে। স্টুডিওতে আসা আমার পক্ষে সম্ভব ছিল না, যার কারণে আমি অডিও ক্লিপ পাঠাচ্ছি। আর গল্পের মধ্যে বা ঘটনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে লিসেনারদেরকে বলবো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য। আসলে রাসেল ভাই, আমার গ্রামের বাড়ি হচ্ছে জয়পুরহাট জেলার কোনো এক গ্রামে। আমি সঙ্গত কারণে গ্রামের নামটা বলছি না। তো ঘটনাটা ছিল আপনার 2016 শেষের দিকে আর কি। 16 শেষের দিকে আমাদের গ্রামে একটা পরিবার ছিল। তো পরিবারটার বাবা মা আর মেয়ে ছিল আর এক ভাই ছিল। তো মেয়ের বাবা কৃষক ছিল, জমিতে কাজবাজ করত। তো হঠাৎ মেয়ের একটা শারীরিক সমস্যা বলতে একটা রোগ ধরা পড়ে, যার কারণে অনেক টাকা পয়সার দরকার পড়ে। তো মেয়েটির বাবা মেয়েটিকে অনেকবার বুঝাইলো যে দেখ মা, আমি টাকা পয়সা জোগাড় করে যেভাবে হোক তো চিকিৎসার ব্যবস্থা করব। তো এইভাবে মেয়েকে আশ্বাস দিত বা আশ্বাস দেয়। তো একদিন হঠাৎ ওর বাবা মার মধ্যে ঝগড়া লেগে যায়। তো এটা আবার ওই মেয়েটা দেখে, আর মেয়েটা বুঝে যে ওর চিকিৎসা টাকা জোগাড় করতে গিয়ে পরিবার মধ্যে টাকার সমস্যা হয়, যার কারণে ঝগড়াটা হয়। তো মেয়েটা করে কি, গলায় ফাঁস নিয়ে সুইসাইড করে। তো সুইসাইড করার এক পর্যায়ে সবাই এটা দেখে ধরাধরি করে আমাদের যে জয়পুরহাট কোনো একটা হাসপাতালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তো মৃত ঘোষণা করার পরে লাশ বাড়িতে আনা হয়। তো যেদিন লাশ বাড়িতে নিয়ে আসে বা বিকালে, সকালবেলায় ঘটনা ঘটে, তো লাশ বিকালে নিয়ে আসে। তো বিকালে নিয়ে আসার পরে সন্ধ্যার সময় আর কি লাশ গোসল করানোর পরে সবকিছু শেষ করে জানাজা পড়ানো হয়। জানাজা পড়িয়ে রাতে কবর দেওয়া হয়। তো বিষয়টা হচ্ছে রাসেল ভাই এরকম যে কবরটা দেওয়া হয় যে কবরস্থানটা ছিল একদম নির্জন জায়গা, চারপাশে হচ্ছে গাছগাছালি, বাঁশঝাড়, ওইখানে কবরটা দেওয়া হয়। আর যেদিন কবর দেওয়া হয় সেদিন ছিল বেসিক্যালি শনিবার। আর আমরা ম্যাক্সিমাম সবাই জানি যে কালো জাদুর যে বিষয়গুলো থাকে সেগুলা ম্যাক্সিমাম সময় শনিবার আর মঙ্গলবার যারা আত্মহত্যা করে, সুইসাইড করে, তাদের শরীরের বডি বা কোনো একটা এলিমেন্টস দিয়ে কালো জাদু করা হয়। তো যাই হোক রাসেল ভাই, যখন মাটি দেওয়া হয়, লাশ দাফন করা হয়, সবাই যার যার মতো বাসায় চলে যায়। পরের দিন সকালে দেখা যায় যে কবর খুঁড়া, লাশ কবরের উপরে উঠানো, কিন্তু লাশের গায়ে মাথা নাই। মাথা কে বা কারা কেটে নিয়ে গেছে, আর লাশ উপরে উঠানো। তো এটা দেখে এলাকাবাসীর ভিতরে অনেক আতঙ্ক সৃষ্টি হয়, ভয়ের সৃষ্টি হয় যে লাশ এরকম উপরে উঠানো, লাশের আবার মাথা নাই। তো যাই হোক, এভাবে এলাকাবাসী আবার কি করলো, লাশটাকে পুনরায় আবার মাটি চাপা দিয়ে দেয়, সেই কবরের ভিতরে ফেলে মাটি চাপা দিয়ে দেয়। তো তারপর এইভাবে যাওয়ার পর কিছুদিন পর, ওই কিছুদিন বলতে 10-15 দিনের মাথায় সেই মেয়ের মা স্বপ্নে দেখতো যে তার মেয়ে মাথা নাই, মাথা ছাড়া তার মেয়ে তার কাছে আসতেছে, আইসা বলতেছে যে মা, আমাকে বাঁচাও, আমাকে কষ্ট দেওয়া হচ্ছে, আমি অনেক কষ্টের মধ্যে আছি, আমাকে এই হাত থেকে উদ্ধার করো। তো এইভাবে ওর মা প্রতিদিন রাতে স্বপ্ন দেখতো, আর সকালে উঠে ওর বাবাকে বলতো। তো ওর বাবা বলতো, হয়তো তুমি রাতে ভুলভাল স্বপ্ন দেখছো, এটাই এরকম কিছু। পরের দিন যখন আবার ওর মা বাবা রাতে ঘুমায়, ঘুমানোর পর ওর মা খেয়াল করতেছে যে এটা স্বপ্ন না, মনে হচ্ছে যে বাস্তবেই ওদের ঘরের পিছনে জানালার ওখানে কেউ দাঁড়ায় আছে। এটা উনি ফিল করতেছে, যে বোঝা যাচ্ছে যে জানালার পিছনে কেউ একজন দাঁড়ায় আছে। তো এইসব দেখতে দেখতে ওই রাতে আর কিছু বলে না। সকালে উনি উনার ওই মেয়ের বাবাকে বলে যে আমি গতকাল রাতে এরকম এরকম ফিল করতেছি যে জানলার পাশে কেউ দাঁড়ায় থাকে। তো এগুলা যাওয়ার পরে, এটা তো ওর ফ্যামিলির সাথে হইলো। তো ওদের যে বাসা বা ওই কবরস্থানের ঠিক কিছু দূর, মোটামুটি আপনার কতটুকু হবে,
আধা কিলোমিটার দূরে একটা ইটের ভাটা ছিল। তো ইটের ভাটায় শ্রমিকরা সারাদিন কাজ করতো, আপনার সন্ধ্যা পর্যন্ত কাজ করতো, যারা ইট বানাইতো আর কি, হচ্ছে মাটি দিয়ে দিয়ে ইট বানায়, তো ওরা সন্ধ্যা পর্যন্ত কাজ করতো। তো সন্ধ্যা পর্যন্ত কাজ করা, যখন মাগরিবের আজান দিবে ভাব, মানে দিবে ভাব বলতে দিয়ে দিছে, মানে চারিদিকে আজান হচ্ছে, আজান মানে শেষ, হয়তো কয়েকটা মসজিদে এখনো হচ্ছে আর কি। তো এমন সময় যে ইটের ভাটায় কাজ করতো একটা কর্মী, তো কর্মী হঠাৎ চিৎকার দিয়ে ওঠে, কে কোথায় আসো, আমারে বাঁচাও বলে সে মানে সেন্সলেস হয়ে যায়। তো সবাই গিয়ে দেখে যে সে ইটের যে বানানো ইট তার পাশে পড়ে আছে। তো সবাই তাকে চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফিরানোর পরে উনি চোখে মুখে মানে ভয়ের ছাপ, ওনাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে, তো উনি বলতেছে আমি আর এখানে কাজ করব না। পরে সবাই ওনাকে যখন বারবার রিকোয়েস্ট করলো, দেন উনি বললো যে এরকম দেখতেছি একটা মেয়ের অবয়ব না, মানে উনি যেভাবে বললো আর কি, যে ফুল দেখা যাচ্ছে যে একটা মেয়ের বডি মুভ করতেছে, এদিক থেকে ওদিকে যাচ্ছে হেঁটে হেঁটে, কিন্তু তার কোনো মাথা নাই। পরে এগুলা শুনে এলাকাবাসীর ভিতরে অনেক আতঙ্ক সৃষ্টি, অনেক ভয় পায় অনেকে সবাই। তো সবাই যেহেতু এই সমস্যাটা সৃষ্টি হয়েছে, তার কারণে সবাই বললো যে একটা মিলাদ দেওয়া হোক, মিলাদ দিয়ে এর একটা বন্দোবস্ত হয় কিনা দেখা যাক। তো তারপরে সবাই আবার কবরের ওখানে যায়, দোয়া দরুদ পড়ে, তারপর একটা মিলাদের ব্যবস্থা করে। মিলাদের ব্যবস্থার পরে আলহামদুলিল্লাহ রাসেল ভাই, আমাদের এদিকে আর এরকম কোনো সমস্যা হয় নাই, এখন পর্যন্ত সব ঠিক আছে। গল্পটা যদি ভালো লাগে রাসেল ভাই, ঘটনাটা সত্য রাসেল ভাই, এটা মিথ্যা বা বানোয়াট কোনো ঘটনা না। যদি ভালো লাগে তাহলে লিসেনারদেরকে শোনাবেন। এবং আমাদের গ্রামে অনেক এরকম ছোট ছোট ঘটনা আছে, যেমন রাতের বেলা মাছ ধরতে গেলে অনেক সমস্যা, এরকম কিছু ঘটনা আছে। আমি সুযোগ পেলে অবশ্যই বুট.com এর সাথে শেয়ার করব। বুট.com দীর্ঘজীবী হোক, রাসেল ভাই দীর্ঘজীবী হোক। ধন্যবাদ বুট.com কে, ধন্যবাদ রাসেল ভাইকে। আল্লাহ হাফেজ। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত.com-এ, এবং 201তম এপিসোডের সমাপ্তি টানতে হবে। আমার মনে হয় যে আমি টায়ার্ড, আপনারাও টায়ার্ড, এবং আপনাদের সবাইকে ঘুমাতে যেতে হবে। আর সেই সাথে মানে ঘটনাগুলো শোনার পরে আমি কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছি, বিভিন্ন সময় আমার এটা হয়। এবং আপনাদের কি অবস্থা হচ্ছে সেটা লিখে জানান আমাকে। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আমাদের ইউটিউব চ্যানেল rjrussellbhoot.com, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও। আর এই যে 200তম এপিসোড আমরা করলাম, এই যে লম্বা পথ পাড়ি দিলাম, এটার জন্য স্বাধীনকে অনেক ধন্যবাদ, কারণ এটা ছাড়া কোনোদিনই সম্ভব ছিল না আমাদের এই লম্বা পথ অতিক্রম করার। কারণ 2020 সালে যখন আমরা কিছু শুরু করব এই আশা নিয়ে বুক বেঁধেছি, ঠিক সেই সময় স্বাধীন এসে পাশে দাঁড়ায়, এবং সেই কারণেই আমরা একটা প্ল্যাটফর্ম পেয়ে যাই, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের সবাইকে আবারও ঘটনা শোনাতে শুরু করি। এই ঘটনা শোনা অব্যাহত থাকুক আরও যুগের পর যুগ, বছরের পর বছর, যুগের পর যুগ। এবং আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু ফিরে আসবো আগামী সপ্তাহেই। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।